আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভালো? জি, আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আমরা আজকে আমাদের প্রোগ্রামটা শুরু করতে পারি। জি অবশ্যই। হ্যাঁ, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। আমি নেটওয়ার্ক ইস্যুটা চেক করে নিচ্ছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমার কথার সাউন্ড কি আসছে ক্লিয়ারলি? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is Dr. Kamal speaking. How are you? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? Okay, so I think you can proceed. Thank you very much. Welcome everyone. থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা আমাদের প্রোগ্রামটা আজকে শুরু করতে পারছি। জি।
Hello everyone, I warmly welcome you all to today's very special live session. We are truly honored to have with us our special guest, Mr. Safat Hossein Masoom sir. He's a Google engineer, and we have our honorable We also have our respected faculty, Mohsin Hussain sir, ডিপার্টমেন্ট এন্ড আজকের এই লাইভ সেশনটা আমাদের অর্গানাইজ করেছে উত্তরা ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাব থেকে। সো আমরা আজকে আমাদের এই সেশনটা পুরোপুরি শুরু করার আগে আমরা আমাদের চেয়ারম্যান স্যারকে রিকোয়েস্ট করব কিছু বলার জন্য এবং আমাদের এই প্রোগ্রামটা শুরু করার জন্য অনুমতি চাচ্ছি। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome all of you and thank you very much, especially our students and faculty members and my special guest who is the actual speaker in this, Mr. Masoom. So I hope this session we will enjoy with together. I hope we will get a plenty number of students and faculty members. So actually it is my great pleasure to welcome all of you here, especially our chief guest. I hope the speaker will explain the guidelines and how to our students get way of learning to achieve their goals. And I believe that your life experience will also helpful for us, both for our young faculties as well as the students. So actually we don't need too much technical, but I think your guidelines is more effective for our students, how they will prepare for them. Okay, and I again special thanks to our speaker who managed his time to deliver this lecture for our students and faculty members. And I congratulate you because your life and journey is very in the good oil in the according to the standard of the world. You are working in the well-known organizations. So if you explain how you prepare yourself, this will be also helpful for us. And now I will request to our anchor so that she can go for start the programs. Thank you very much. Actually, I can't hear anything. What's happened? Any problem? স্যার আমাদের সেশনে থাকার জন্য এবং পারমিশন দেওয়ার জন্য ভাইয়া। Okay, I think it is little bit delay. জি স্যার। I think it is little bit delay. Okay, thank you. Go ahead. Hello. Internet connection is a problem. Yes, sir. ভাইয়া আপনি আমাদের কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনি কি আমাদের কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। মনে হয় একটু একটু ডিলে আছে কথা বলার। আচ্ছা জি জি ভাইয়া সরি, আসলে ইন্টারনেট প্রবলেম করছে সবারই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমরা পুরোটা জার্নি শোনার আগে একদম প্রথম দিকে আপনার থেকে জানতে চাচ্ছি যে এই যে আপনার এখন যে পজিশনটা অ্যাজ এ গুগল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে পরিচয় দিতে আপনার কেমন ফিল হয় সবার কাছে? এই ফিলিংসটা আসলে কেমন? আমার কাছে মনে হয় যে হচ্ছে আমার লাইফে সবসময় একটা ইচ্ছা ছিল যে হচ্ছে ভালো কিছু করা। এখন ভালো কিছু করার ডেফিনেশন অনেকজনের কাছে আলাদা। লাইক একজন ভালো কিছু করার হচ্ছে ভালো রিসার্চার হতে চায়, একজন ভালো কিছু করা বলতে ভালো টিচার হতে চায়, বা একজন ভালো কিছু করা বলতে ভালো মানুষ হতে চায়।
তো আমার কাছে আমার বর্তমান পজিশন আসলে যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি হচ্ছে এই পজিশনটা নিয়ে কি করতে পারছি, আমি ওই পজিশনটা নিয়ে কতটুকু কন্ট্রিবিউট করতে পারছি। তো এই তো আমি হচ্ছে এই পজিশনে আছি, এটা আমার কাছে অনেক একটা গর্ব করার মতো বিষয়, কিন্তু হচ্ছে আমার মনে হয় যে হচ্ছে এই পজিশনে থেকে আমি কি কি করতে পারছি ওইটা আরো বেশি গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তারপর যদি আমরা একদম আপনার প্রথম প্রশ্নে চলে যাই বা আপনার একদম বিগিনিং থেকে আমরা শুরু করি, সেই থেকে হচ্ছে যে আপনার আসলে স্কুল জীবনটা কেমন ছিল? ছোটবেলা থেকে কি আপনার পড়াশোনার প্রতি খুব ঝোঁক ছিল, বা আপনি কখনো কম্পিউটার সায়েন্সে আসবেন বা এই ধরনের ক্যারিয়ার করবেন, এরকম কি কোনো চিন্তা ভাবনা ছিল আপনার? একদম আপনার যদি শুরু থেকে আমরা আপনার গল্পটা জানতে চাই। ছোটবেলায় হচ্ছে আমার সবসময় হচ্ছে ম্যাথ ভালো লাগতো। তো হচ্ছে আমি ম্যাথের সাথে থাকতাম। আমি আর মহসিন একই স্কুলে পড়েছি, তো হচ্ছে মহসিন ভালোভাবে বলতে পারবে যে হচ্ছে আমার হচ্ছে ম্যাথে সবসময় একটা ইন্টারেস্ট ছিল। এখন যখন হচ্ছে আমি এইচএসসি তে ছিলাম তখন হচ্ছে আমার কিছু টিচার ছিল যারা হচ্ছে আমাদেরকে হচ্ছে ইউনিভার্সিটি লাইফ এন্ড ওইখানে হচ্ছে কিভাবে নেভিগেট করতে হয়, কিভাবে কোন কোন সাবজেক্টে হচ্ছে কি কি দক্ষতার দরকার হয় এগুলা নিয়ে হচ্ছে কথা বলতো। তো তখন হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে হচ্ছে আমার প্রথম জানা আর কি। তো ছোটবেলা থেকে যে হচ্ছে আমি কম্পিউটার সায়েন্সে হচ্ছে ইনভলভ ছিলাম এরকম না। লাইক আমার আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে ছোটবেলা থেকেই হচ্ছে কোডিং করতো বা এরকম কিছু করতো। তো ওদের ওদের জন্য হয়তো পথটা একটু সহজ হয়েছে, কিন্তু আমি হচ্ছে দেরি করে শুরু করাও যে হচ্ছে খুব একটা প্রবলেম ফেস করছি তাও না। সো ছোটবেলা থেকে ম্যাথ ভালো লাগতো, আর ম্যাথ হচ্ছে তো কম্পিউটার সায়েন্সের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি বলবো যে কম্পিউটার সায়েন্স সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো ওই ম্যাথ ভালো লাগার থেকেই কম্পিউটার সায়েন্স নেয়া, আর কম্পিউটার সায়েন্স নেয়ার পরে হচ্ছে আস্তে আস্তে নেভিগেট করা আর কি। তো এটাই। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়া এরপর জানতে চাবো যে আপনার স্কুল জীবনের পর যে আপনার কলেজের জার্নিটা কিংবা অ্যাডমিশন জার্নিটা সেই সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আচ্ছা, তো কলেজে হচ্ছে আমি এক গ্রামে একটা ছোট কলেজ থেকে, তো হচ্ছে একটা ছোট কলেজে হচ্ছে পড়াশোনা করেছি। তো ওখানে সবচেয়ে ভালো জিনিস ছিল যে হচ্ছে ইউ কুড এক্সপ্রেস ইউরসেলফ লাইক ইফ ইউ ওয়ান্টেড টু। তো হচ্ছে করা বাঁধা লাইক পড়াশোনার চেয়ে লাইক তুমি যদি আহ নিজের মতো করে কিছু শিখতে চাও ওইটার সময় দেয়া হতো আর কি। তো আহ আমার কলেজে স্যাররা হচ্ছে ওইরকম ভাবে পড়াশোনার দিকে মনোযোগ দিত যে হচ্ছে তুমি যেন জাস্ট বইয়ের উপরে না থাকো, বইয়ের পাশাপাশি হচ্ছে নিজের জ্ঞান নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর চেষ্টা করো আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে আমার কলেজের লাইফটা হচ্ছে যথেষ্ট হেল্পফুল ছিল আমার পরবর্তী লাইফের জন্য। আহ, কিছু কিছু জিনিস আমি কলেজ থেকে শিখেছি, যেরকম হচ্ছে কিভাবে টাইম ম্যানেজ করতে হয়, কিভাবে আহ, নিজের লাইফের গোল সেট করতে হয়, কিভাবে ওই গোলে টিকে থাকতে হয়, এন্ড কিভাবে হচ্ছে অন্য মানুষদের সাথে কম্পিটিশন করে হচ্ছে আগাতে হয় আর কি। আমার একটা ভালো আহ, মনো আহ, যে যে জিনিসটা হচ্ছে কলেজ লাইফ থেকে হচ্ছে একটা মনোভাব সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে কম্পিটিশনের মনোভাব। তো আমি হচ্ছে কলেজ লাইফে হচ্ছে আহ, আমার ফ্রেন্ডদের সাথে হচ্ছে কম্পিটিশন হতো ভালোই, যে পড়াশোনা নিয়ে যে হচ্ছে কে ভালো করলো কে খারাপ করলো বা এরকম। তো এই কম্পিটিশনের মনোভাব হচ্ছে আমাকে পরবর্তীতে অনেক সাহায্য করেছে। তো তো এইটাই আর কি। আর কলেজ লাইফে আমি একটু একটু কোডিং করতাম, কিন্তু হচ্ছে অতটাও না যে হচ্ছে যেটা হচ্ছে পরবর্তীতে মানে পরবর্তীতে কাজে লাগবে, অতটাও না। তো কলেজ লাইফে আহ কলেজ লাইফে অনেক কিছু শিখেছি যেগুলো হচ্ছে পরবর্তী লাইফে হেল্পফুল ছিল। আহ এগুলোই আর কি। বা যে লার্নিংটা, সেটা কি আদৌ সবকিছু একাডেমিক ভাবেই পেতে হয় নাকি সেলফ লার্নিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট? আমার কাছে মনে হয় যে হচ্ছে সেলফ লার্নিং
যথেষ্ট ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট কম্পিউটার সায়েন্সের জন্য সেলফ লার্নিং যথেষ্ট ইম্পর্টেন্ট। তো সেলফ লার্নিং বলতে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে হচ্ছে অনেক কিছু আছে যেটা হচ্ছে ইউনিভার্সিটি বা কলেজ লাইফে কেউ ধরায় দিবে না বা ধরায় দেওয়ার সময় নেই। ইউনিভার্সিটিতে আসলে হচ্ছে স্যারদের অনেক কিছু কভার করতে হয় লাইক কম সময়ে, লাইক একটা সেমিস্টারে লাইক অনেক জিনিস কভার করতে হয় যে যার জন্য হচ্ছে লাইক সবকিছু হচ্ছে কভার করা সম্ভব না আর কি। তো আমার মনে হয় যে হচ্ছে সেলফ লার্নিং অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড নিজের টাইম ম্যানেজ করা আর কি। তো সেলফ লার্নিং বলতে আমি বলতে যাচ্ছি যে একটা কোর্স ধরলাম একটা অ্যালগোরিদম কোর্সে টিচার হচ্ছে কয়েকটা অ্যালগোরিদম বলতে পারবে, লাইক ধরলাম 10টা অ্যালগোরিদম শেখালো, কিন্তু 10টা অ্যালগোরিদম এনাফ না। এখন 10টা অ্যালগোরিদমের বাইরে যে অ্যালগোরিদম ওইগুলো টিচার চাইলে শেখাতে পারে, কিন্তু ওনার কাছে হয়তো অতটুকু সময় নাই, বা হচ্ছে ক্লাসে একটা সেমিস্টারে এতটুকু নেওয়া সম্ভব না। তো বাকি অ্যালগোরিদম গুলো এখন কি হবে? বাকি অ্যালগোরিদম গুলো নিজের থেকে শিখে নিতে হবে, নিজের ফ্রি টাইমে বা নিজের সময় করে শিখে নিতে হবে আর কি। তো এখন কথা হচ্ছে যে সেলফ লার্নিং কোথায় করতে হবে, আর হচ্ছে ডিপেন্ডেন্ট লার্নিং বা হচ্ছে কারো উপর ডিপেন্ডেন্ট কখন হতে হবে। তো আমার মনে হয় যে হচ্ছে যখন কোনো কিছু হচ্ছে, আমি যেটা করতাম যে হচ্ছে আমি হচ্ছে কোনো কিছু প্রবলেম সলভ করার ট্রাই করতাম। এখন প্রবলেম সলভ করার ট্রাই করতে গিয়ে দেখা যেত যে হচ্ছে এটা হচ্ছে আমার কোর্সে কভার হয়নি। এখন এটা আমার কোর্সে কভার হয় নাই, এখন হচ্ছে আমার নিজেকে এটা কভার করতে হবে। তো এখন আমার নিজেকে কভার করতে হবে, আমার কোর্সে কভার হবে না, আমার কোর্সের সিলেবাসে এটা নাই। তো আমার কি করা লাগবে? এটা আমার নিজে থেকে শেখা লাগবে। তো তখন হচ্ছে আমি এটা নিজে থেকে শিখে নিতাম। নিজে থেকে শেখার জন্য লাইক এখন অনেক ইউটিউব টিউটোরিয়ালস আছে, অনেক কোর্সেস আছে, এগুলা এখন অনেক কিছু অ্যাভেলেবল। সো তারপরে হচ্ছে অনেক ব্লগস আছে যেগুলো হচ্ছে অনেক সুন্দরভাবে সবকিছু এক্সপ্লেইন করে। তো সবকিছু হচ্ছে অনেক সুন্দরভাবে অ্যাভেলেবল, দেখা যায় যে হচ্ছে আহ, নিজে থেকে একটু টাইম দিলে হয় আর কি। সো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম বের করা, আর হচ্ছে আহ, ওই টাইমটা বের করে হচ্ছে করতে থাকার ইচ্ছা আর কি, এফোর্টটা দেয়া। তো প্রবলেম সলভিং এর যে বিষয়টা বললেন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে কিংবা হচ্ছে টেক ইন্ডাস্ট্রিতে হচ্ছে নিজের ক্যারিয়ার করতে গেলে প্রবলেম সলভিং এর যে নলেজ, এটা আসলে কতটুকু দরকার, বা একটা মানুষ কি ইউনিভার্সিটি শুরু থেকে প্রবলেম সলভিংটা শুরু করবে, মানে এটার স্টার্টিং থেকে হওয়া দরকার আসলে? আমার মনে হয় যে হচ্ছে এখানে হচ্ছে প্রবলেম সলভিং হচ্ছে আপনাকে কি শেখায়। আপনি হচ্ছে যখন একটা ইউনিভার্সিটিতে একটা ক্লাস লাইক একটা ইউনিভার্সিটি আপনাকে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করে, ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত করার চেষ্টা করে। কিন্তু হচ্ছে ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে জিনিসগুলো দরকার, এই জিনিসগুলো সবগুলো হচ্ছে ইউনিভার্সিটি শেখানো সম্ভব না। এখন আপনার কিছু জিনিস নিজে থেকে শিখতে হবে, কিছু জিনিস হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিতে গিয়ে শিখবেন। এখন প্রবলেম সলভিং হচ্ছে আপনাকে কি শেখায়? আপনাকে বেসিক ফান্ডামেন্টালস গুলো শেখায়। যে এখন আমার মনে হয় যে হচ্ছে বর্তমান এআই যুগে একটা প্রবলেম সলভিং না করলে আপনি কি করবেন? আপনি হচ্ছে ফ্রেমওয়ার্ক শিখবেন বা হচ্ছে আপনি অন্য কিছু শিখবেন। তো আমার মনে হয় যে শুধু প্রবলেম সলভিং না, আপনার বেসিক নলেজটা হচ্ছে এতটুকু লেভেলে থাকা উচিত যেন হচ্ছে ওই বেসিক নলেজটা আপনি হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে ইউজ করতে পারেন। ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনি প্রবলেম সলভিংই করেন, মানে বেসিক্যালি হচ্ছে বড় স্কেলে প্রবলেম সলভিং করেন। ধরেন হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইট বানালেন, ওটাও একটা প্রবলেম এবং ওইটাও আপনি সলভ করতেছেন। ওটার জন্য হচ্ছে আপনার অনেকগুলো কোশ্চেন আনসার করা লাগবে, অনেকগুলো ডিসিশন নেওয়া লাগবে। তো ওগুলো হচ্ছে প্রবলেম সলভিং এর পার্ট। এখন আমার মনে হয় যে হচ্ছে ইউনিভার্সিটি থাকার সময় হচ্ছে বিভিন্ন ফ্রেমওয়ার্ক শেখা বা বিভিন্ন অন্য কিছু শেখাচ্ছে। প্রবলেম সলভিং হচ্ছে আপনাকে ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে ভালোভাবে তৈরি করে। কারণ হচ্ছে ধরেন আপনি একটা ফ্রেমওয়ার্ক শিখলেন, ওই ফ্রেমওয়ার্কটা কয়েকদিন পরে থাকবে না, তখন হচ্ছে আপনার নতুন একটা ফ্রেমওয়ার্ক শেখা লাগবে শুরু থেকে। তো হচ্ছে আপনার ওই ফ্রেমওয়ার্কের নলেজটা অবসলিট হয়ে গেল। তো এখন হচ্ছে আপনি যদি হচ্ছে প্রবলেম সলভিং শেখেন, কিভাবে একটা প্রবলেম ট্যাকেল করতে হয়, কিভাবে নতুন টেকনোলজি শিখতে হয়, ওগুলো যদি শেখেন, তো হচ্ছে কি হবে, হচ্ছে আপনার ওই নলেজটা সবসময় থাকবে। আপনি একটা নতুন
আপনি একটা নতুন টেকনোলজি ভালোভাবে খুব তাড়াতাড়ি শিখতে পারবেন এন্ড খুব তাড়াতাড়ি গ্রাস্প করতে পারবেন। এখন ওই টেকনোলজি শেখার জন্য হচ্ছে যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে ওই প্রবলেম সলভিং। তো এখন আমার মনে হয় যে হচ্ছে আমি যে হচ্ছে গত 3-4 বছরের ইন্ডাস্ট্রিতে আছি, তো 3-4 বছরে যে হচ্ছে আমি ডিরেক্টলি কোনো অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করছি ওরকম না, কিন্তু হচ্ছে আমার অনেক অনেক ডিসিশন নেওয়া লাগছে যেগুলো হচ্ছে আমার প্রবলেম সলভিং আমাকে হেল্প করছে ডিসিশন নিতে। যে হচ্ছে এই সিচুয়েশনে কোন ডিসিশনটা নেওয়া বেটার, এই সিচুয়েশনে কিভাবে হচ্ছে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা বেটার, ওই ক্ষেত্রে প্রবলেম সলভিং হেল্প করছে। আর প্রবলেম সলভিং করতে গিয়ে হচ্ছে আপনার যেটা জিনিসটা করা হয় সেটা হচ্ছে যে হচ্ছে আপনি নতুন অ্যালগোরিদম শিখবেন কিভাবে খুব তাড়াতাড়ি একটা প্রবলেম সলভ করা যায়, কিভাবে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন জিনিস শেখা যায়, ওইটা শেখার অভ্যাস তৈরি হয় আর কি প্রবলেম সলভিং করে। যেরকম হচ্ছে আপনার ম্যাথ আপনাকে যখন হচ্ছে আপনি লাইক কলেজ লেভেলে ম্যাথ করেন, লাইক কলেজ লেভেলে কোনো ইকুয়েশন সলভ করা, এই ইকুয়েশন সলভ করা কিন্তু হচ্ছে আপনি পরবর্তীতে লাইফে ইউজ করেন না, কিন্তু ওই ম্যাথ করা আপনাকে কি শেখায়, ম্যাথ করা আপনাকে শেখায় যে হচ্ছে একটা প্রবলেমকে সিস্টেমেটিক্যালি কিভাবে ডিল করতে হয়। তো ওই সেম জিনিসটা হচ্ছে এই প্রবলেম সলভিং হচ্ছে আপনাকে করে যে একটা সফটওয়্যার সলিউশন, সফটওয়্যার প্রবলেম কিভাবে হচ্ছে আপনার হোয়াটস দ্য রাইট সলিউশন এন্ড হাউ টু গেট দ্যাট, আর হচ্ছে কিভাবে হচ্ছে একটা নতুন টেকনোলজি খুব তাড়াতাড়ি শিখে এন্ড ওইটা ইমপ্লিমেন্ট করা যায় এগুলা। তো আমার মনে হয় যে হচ্ছে কলেজ লেভেলে, কলেজ আই মিন ইউনিভার্সিটি লেভেলে আপনার ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য সবচেয়ে বড় স্কিল হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিতে আপনি কত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবেন এটা। কারণ হচ্ছে টেকনোলজি অনেক তাড়াতাড়ি ইভলভ করতেছে, অনেক নতুন নতুন টেকনোলজি আসতেছে, এআই এর সাথে তো নতুন নতুন আগের টেকনোলজি বিলুপ্ত হয়ে যাবে, নতুন নতুন টেকনোলজি আসবে। তো হচ্ছে আপনার দরকার হচ্ছে কত তাড়াতাড়ি হচ্ছে আপনি একটা নতুন টেকনোলজি শিখতে পারেন এন্ড কত তাড়াতাড়ি হচ্ছে আপনি একটা প্রবলেমে ওই টেকনোলজিটা ইউজ করতে পারেন, যেটা হচ্ছে আপনাকে প্রবলেম সলভিং শেখায়। আপনি একটা ফ্রেমওয়ার্ক শিখলেন, ওই ফ্রেমওয়ার্কটা হচ্ছে আপনাকে ওই ফ্রেমওয়ার্কের মধ্যে হচ্ছে লিমিট করে ফেলবে। এখন যদি হচ্ছে আপনি কয়দিন পরে যদি হচ্ছে ওইখান থেকে বের হইতে চান, তখন দেখবেন যে হচ্ছে আপনার যেই স্কিলটা হচ্ছে আপনার সাথে থাকবে সবসময় সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। এন্ড আমার মনে হয় যে হচ্ছে বড় বড় কোম্পানিগুলো এই জন্যই হচ্ছে প্রবলেম সলভিং দিয়ে হচ্ছে হায়ারিংটা করে আর কি। কারণ হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক নলেজ হচ্ছে দরকার হবে না। লাইক আমি যে দুটো কোম্পানি এখন পর্যন্ত কাজ করেছি, অ্যামাজন আর গুগল, একটাতেও হচ্ছে কোনো পাবলিক লাইব্রেরি ইউজ করে না, বা ইউনিভার্সিটিতে আপনি নর্মালি যে সকল ফ্রেমওয়ার্ক শিখবেন ওগুলো ইউজ করে না। কিন্তু ওরা হচ্ছে যেই জিনিসটা অবশ্যই ওদের লাগে সেটা হচ্ছে প্রবলেম সলভিং। আর আমি হচ্ছে আমার একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতেছিলাম যে হচ্ছে কেন হচ্ছে প্রবলেম সলভিং দিয়ে হায়ারিং করে। তো এইখানে হচ্ছে ওনারা বলেছিলেন যে হচ্ছে প্রবলেম সলভিং হচ্ছে একটা জিনিস যেটা ডেভেলপ হতে অনেক টাইম লাগে, 4-5 বছর টাইম লাগে, কিন্তু হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক আপনি হচ্ছে 1 মাসে শিখে ফেলতে পারবেন। তো আপনি ইউনিভার্সিটি লাইফে যদি প্রবলেম সলভিং শিখে আসেন তাহলে বাকি জিনিসগুলো হচ্ছে আপনাকে শেখানো যায় খুব তাড়াতাড়ি। তো বাকি জিনিসগুলো যখন আপনি শিখে নিতে পারবেন, আপনি যখন প্রবলেম সলভিং করে আসছেন তখন হচ্ছে ওইটা একটা প্রবলেম, একটা নতুন জিনিস শেখা একটা প্রবলেম, এবং আপনি খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে এটার সাথে ডিল করতে পারবেন। কিন্তু হচ্ছে যদি হচ্ছে আপনার প্রবলেম সলভিং স্কিলটা খারাপ হয়, আপনার কয়েকটা ফ্রেমওয়ার্কের নলেজ আপনার থাকে, কিন্তু তখন হচ্ছে যদি দেখা যাবে যে হচ্ছে একটা নতুন টেকনোলজি ধরতে বা একটা নতুন প্রবলেম সলভ করতে আপনি স্ট্রাগল করবেন। তো আমার মনে হয় যে হচ্ছে ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে ভালো জিনিসটা যেটা সেটা হচ্ছে প্রবলেম সলভিং করা, নিজের হচ্ছে সলভিং ব্রেনটাকে আর কি তৈরি করে রাখা, আর বাকি জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে শেখা যাবে। এখন প্রবলেম সলভিং করতে যে শুধু কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে হবে তা না, আপনি হচ্ছে চাইলে নেটওয়ার্কিং নিয়ে প্রবলেম সলভ করতে পারেন, আপনি চাইলে রিসার্চ করতে পারেন, আপনি চাইলে অনেক ধরনের কম্পিটিশন হয় লাইক বিজনেস কম্পিটিশন, ওগুলোও করতে পারেন, ওগুলোও প্রবলেম সলভিং। তো আপনার যেটা আপনার ভালো মনে হয়, যেটাতে আপনার ইন্টারেস্ট আছে আপনি ওইটাই করবেন, কিন্তু হচ্ছে প্রবলেম সলভিংটা হচ্ছে শিখে যাওয়া বেটার আর কি। কারণ এটা হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিতে শেখার সময় পাবেন না, এটা শিখতে অনেক সময় লাগে। তো হ্যাঁ, প্রবলেম সলভিং আমার মনে হয় যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে। কারিকুলার অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আমরা বেসিক্যালি আসলে জানতে চাই, যেহেতু আপনি এত ভালো একটা জায়গায় এসেছেন, আপনি অনেক প্রবলেম সলভিং করেছেন, তো আসলে এই 4টা বছর ইউনিভার্সিটি লাইফের 4টা বছরকে আপনি কিভাবে ইউটিলাইজ করেছেন, বা আপনি আসলে একাডেমিক বা আপনার যে সফট স্কিলটা এটা কিভাবে একই সাথে ব্যালেন্স করেছেন? আপনার একদম 4 বছরের জার্নিটা আমরা জানতে চাই। এটা হচ্ছে অনেক ভালো একটা কোশ্চেন আর কি। কারণ আমি হচ্ছে যখন ইউনিভার্সিটিতে জয়েন করছি তখন হচ্ছে আমি জানতাম না যে কম্পিটিটিভ প্রোগ্রামিং কি জিনিস বা প্রবলেম সলভিং কি জিনিস।
তো আমি হচ্ছে শুরুর দিকে হচ্ছে আস্তে আস্তে কমেডি প্রোগ্রামিং শুরু করি, তারপরে হচ্ছে আহ আস্তে আস্তে ভালো লাগতে থাকে, তারপরে হচ্ছে ওই ভালো লাগা থেকে হচ্ছে আমি কমেডি প্রোগ্রামিং চালাই যাই আর কি। তো এখন হচ্ছে আমার সবচেয়ে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে হয় সেটা হচ্ছে ভালো লাগা। এখন ভালো না লাগলে কমেডি প্রোগ্রামিং করতে থাকাটা হচ্ছে অনেক বেশি কষ্টসাধ্য, কারণ হচ্ছে মোটিভেশনটা থাকে না যে হচ্ছে ভালো লাগলো কিনা। তো আমি হচ্ছে মোটিভেশনটা থাকার জন্য কি করতাম, আমি হচ্ছে লাইক অনেক কম্পিটিশন করতাম, ওই কম্পিটিশনে হচ্ছে ভালো একটা র্যাঙ্ক আসলে বা ভালো একটা এক্সপিরিয়েন্স, লাইক ভালো একটা প্রবলেম সলভ করলে একটা একটা ডোপামিন বুস্ট আসতো আর কি। আর তখন হচ্ছে ওইটা থেকে হচ্ছে আস্তে আস্তে ভালো লাগা থেকে হচ্ছে চলতে থাকতো আর কি। ওই তো একটা কন্টেস্ট করতাম ভালো লাগতো, তারপর একটা কন্টেস্ট করতাম ভালো লাগতো, তো এইভাবে চলতে থাকা। তো আমার মনে হয় যে হচ্ছে প্রবলেম সলভিং বা হচ্ছে শুরুতে যে শুরু করা লাগবে এরকম না, যে হচ্ছে আমি হচ্ছে প্রথম সেমিস্টারে হচ্ছে খুব একটা প্রবলেম সলভিং করিনি। প্রথম সেমিস্টারে হচ্ছে আমি হাইলি হচ্ছে একাডেমিকে ফোকাস ছিলাম, তারপরে হচ্ছে আমার ফুল টাইম একাডেমিকে দিচ্ছি, এন্ড এক্সট্রা কারিকুলার যে কিছু আছে ওটা আমি জানতাম। তো হচ্ছে তারপরে হচ্ছে আমার সিনিয়ররা হচ্ছে আমাকে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করায় যে হচ্ছে এক্সট্রা কারিকুলার জিনিসগুলো দরকার আছে, এগুলো একাডেমিকের পাশাপাশি করতে থাকা দরকার। তো তখন হচ্ছে আমি রিয়েলাইজ করি যে হচ্ছে আমার হচ্ছে এক্সট্রা কারিকুলার করা দরকার। আমি এরকমও এক্সপিরিয়েন্স, মানে এরকমও হচ্ছে আমার ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের দেখছি যারা হচ্ছে সেকেন্ড ইয়ারে গিয়ে শুরু করছে বা থার্ড ইয়ারে গিয়ে শুরু করছে। তো শুরু করা হচ্ছে কখন শুরু করছে ওইটা ইম্পর্টেন্ট না, এটা খুব তাড়াতাড়ি হচ্ছে গ্র্যাব করা যায়। আমার মনে হয় যে হচ্ছে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে যে ফুল টাইমে মোটিভেটেড থাকা এন্ড পারসিস্টেন্টলি লেগে থাকা। তো প্রবলেম সলভিং জিনিসটা কি হয় যে হচ্ছে আপনি যদি হচ্ছে প্রবলেম সলভিং করতে থাকেন তাহলে আপনার স্কিলটা এইভাবে বাড়তে থাকে, কিন্তু আপনি যদি একটা গ্যাপ দেন তাহলে হচ্ছে এটা আবার কমে যায়, তারপর হচ্ছে আবার কমে গেলে হচ্ছে আবার ওইটাকে বাড়াইতে হয়, আবার কমে যায়, আবার বাড়াইতে হয়, আবার কমে যায়। তো আপনি যদি সবসময় লেগে থাকেন তাহলে হচ্ছে এটা স্কিলটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমি হচ্ছে এটা হচ্ছে আমার এক সিনিয়র আমাকে বলছিল আর কি। তো আমি হচ্ছে কি করতাম যে চেষ্টা করতাম যে হচ্ছে সব সময় আর কি উইকে কমপক্ষে চার পাঁচটা কন্টেস্ট করা, বা হচ্ছে একটা উইকে ভালো কমপক্ষে লাইক 10টা প্রবলেম সলভ করা। তো ভালো সময় দেয়া আর কি। আর একাডেমিকের সাথে টাইম ম্যানেজ করা বলতে হচ্ছে আমি বলবো যে হচ্ছে এটা কমপ্লিটলি টাইম ম্যানেজমেন্ট। তো একাডেমিক অবশ্যই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একাডেমিক্স। তো একাডেমিক্স আপনাকে অনেক কিছু শেখাবে যেটা হচ্ছে আপনার দরকার হবে লাইফে, একাডেমিক্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন একাডেমিক্স এর পাশাপাশি যে আপনি এই প্রবলেম সলভিং এর জন্য টাইম খুঁজে বের করবেন, এটা কিন্তু খুব একটা কঠিন কিছু না। আমার মনে হয় যে হচ্ছে যে আপনি যদি ডেইলি যদি আপনি 2 ঘন্টা পড়াশোনা করেন তাহলে হচ্ছে একাডেমিক্স আপনার খুব ইজিলি কভার হয়ে যাবে। এখন ইউনিভার্সিটি লাইফের সমস্যা কি হয় যে হচ্ছে মানুষজন ডেইলি 2 ঘন্টা পড়াশোনা করে না, ওরা দেখা যায় যে কুইজের আগের দিন রাতে পড়াশোনা করে, এক্সামের আগের দিন রাতে পড়াশোনা করে, বাট ডেইলি যে পড়াশোনা করাটা ওইটা করে না। তো এখন ডেইলি 2 ঘন্টা পড়াশোনা করলে আপনি ডেইলি 2 ঘন্টা পড়াশোনা করলেন, সারাদিন ক্লাস করলেন, আর হচ্ছে আপনি ডেইলি 1 ঘন্টা টাইম দেন প্রবলেম সলভিং এর পিছনে, 1 থেকে 2 ঘন্টা টাইম দেন প্রবলেম সলভিং এর পিছনে। তো এইটা হচ্ছে 1 থেকে 2 ঘন্টা টাইম দিলে আসলে হচ্ছে এটা খুবই সম্ভব যে হচ্ছে 2 ঘন্টা টাইম দিলে একটা ভালো জায়গায় খুবই খুবই তাড়াতাড়ি যাওয়া সম্ভব, ডেইলি 2 ঘন্টা টাইম দিলে। তো এখন ডেইলি তো হচ্ছে আপনার একাডেমিক্স মানে স্কুল ইউনিভার্সিটি ক্লাসেস বা হচ্ছে অন্যান্য ব্যস্ততার বাইরে তো 4 ঘন্টা সময় তো বের করাই যায়। তো 24 ঘন্টা সময়ের মধ্যে 4 ঘন্টা সময় বের করতে পারা খুবই সম্ভব। 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা একাডেমিক্স আর 2 ঘন্টা হচ্ছে এক্সট্রা কারিকুলার। তো এইভাবে হচ্ছে আমি হচ্ছে আমার টাইমটা এইভাবে ম্যানেজ করতাম আর কি, যে হচ্ছে আমি চেষ্টা করতাম যে হচ্ছে যেন হচ্ছে ওই গ্যাপটা না হয়, যে হচ্ছে যেন হচ্ছে আমার এক্সামের আগের দিন রাতে যেরকম পড়াশোনা করতে হয় ওরকম যেন করতে না হয়, বা হচ্ছে আমার কুইজের আগের দিন রাতে যেরকম পড়াশোনা করতে হয় এরকম যেন কন্টেস্টের আগের দিন রাতে পড়াশোনা করতে না হয়, বা ইন্টারভিউর আগের দিন রাতে পড়াশোনা করতে না হয়। এইরকম মনোভাব নিয়ে হচ্ছে আমি সবসময় ছিলাম আর কি। তো আমার সিজিপি আসলে অতটা ভালো না, এর একটা কারণ হচ্ছে যে হচ্ছে আমার আমি হচ্ছে প্রায়োরিটাইজ করা মানে অনেক ইম্পর্টেন্ট মনে করি আমি। তো প্রায়োরিটাইজ করা হচ্ছে কারণ হচ্ছে যে আপনি যদি সবকিছু একসাথে করতে যান দেখবেন যে হচ্ছে আপনি কোনো কিছুই ভালোভাবে করতে পারতেছেন না। তো আপনার হচ্ছে কিছু কিছু স্যাক্রিফাইস করা লাগবে। ধরেন হচ্ছে আপনি একসাথে যদি আপনি রিসার্চ, নেটওয়ার্কিং, বিজনেস, প্রবলেম সলভিং সবকিছু করতে যান দেখা যাবে যে হচ্ছে আপনার অতটা সময় কিন্তু নাই, আপনার নিজের জন্য সময় লাগে, আপনার একাডেমিক্স এর জন্য একাডেমিক্স এর পিছনে সময় দেওয়া লাগবে। তো আমার মনে হয় যে হচ্ছে আপনি একাডেমিক্স থেকে বাকি সবগুলো শেখেন, এক্সট্রা কারিকুলারে একটা জিনিস পিক করেন যেই জিনিসটা ধরে হচ্ছে আপনি আগাবেন।
যে জিনিসটাতে আপনি হচ্ছে অনেক ভালো স্কিল তৈরি করবেন, যে জিনিসটাতে আপনি এক্সপার্ট হবেন। তো ওই জিনিসটা হচ্ছে আপনি অনেক আগে পিক করতে পারা বেটার। তো আমি সুবিধা মানে আমি ফরচুনেটলি যেটা করতে পারছিলাম সেটা হচ্ছে যে আমি সেকেন্ড সেমিস্টারের দিকেই জানতাম যে হচ্ছে আমি কি করতে চাই। আমি হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং করতে চাই, আমি হচ্ছে প্রবলেম সলভিং এর দিকে যেতে চাই, এন্ড হচ্ছে আমি ওইটাকে প্রায়োরিটি ধরে তারপর বাকি জিনিসগুলো হচ্ছে আমি আস্তে আস্তে ম্যানেজ করব। সো আমি একাডেমিক্স আর প্রবলেম সলভিং এ হচ্ছে টাইম দিচ্ছি, আর বাকি কোনো জিনিসে হচ্ছে আমি টাইম দিই না। তো আপনার যেটা ভালো লাগে, যে ধরেন আপনার নেটওয়ার্কিং ভালো লাগলো, নেটওয়ার্কিং করেন, সমস্যা নেই। বাট একটা জিনিস পিক করেন যে জিনিসটা হচ্ছে আপনার যে জিনিসটাতে হচ্ছে আপনি সবচেয়ে বেশি টাইম দিবেন, এফোর্ট দিবেন, এন্ড ওই জিনিসটাতে এক্সপার্ট হবেন। এখন কোন জিনিসটা পিক করা বেটার ওইটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, যে হচ্ছে আপনার কোন জিনিসের উপর কোন জিনিসটা ভালো লাগে সবচেয়ে করতে। একটা জিনিস হচ্ছে কম্পিউটার সায়েন্সে হচ্ছে জিনিসটা এরকম যে হচ্ছে প্যাশন না থাকলে জিনিসটা করা খুবই কষ্টকর, অসম্ভব না কিন্তু খুবই কষ্টকর। যে আপনার একটা জিনিস করতে ভালো না লাগলে ওই জিনিসটা জোর করে করা হচ্ছে অনেক বেশি কষ্টকর। তো আমার মনে হয় যে হচ্ছে আহ কোন জিনিস আপনি সব শুরুর দিকে হচ্ছে আমার মনে হয় যে আপনি সবকিছু এক্সপ্লোর করেন, একটু একটু করে এক্সপ্লোর করেন, যে হচ্ছে রিসার্চ এক্সপ্লোর করেন, একটু একটু করে কম্পিউটার প্রোগ্রামিং এক্সপ্লোর করেন, একটু একটু করে অন্যান্য জিনিসপত্র যেগুলো আছে, নেটওয়ার্কিং অনেক জিনিসপত্র আছে, তারপর হচ্ছে অনেক অনেক স্কোপ আছে, লাইক কম্পিউটার সায়েন্সে অনেক স্কোপ আছে, অনেক ডিফারেন্ট স্কোপ আছে। হার্ডওয়্যারের কথা আমি এতক্ষণ বলিনি, হার্ডওয়্যার স্কোপ আছে। তো আপনি সবগুলো এক্সপ্লোর করে আপনার কাছে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয় আপনি সেটাতেই যান। তারপরে হচ্ছে এখন আপনি যখন চুজ করে ফেলবেন তারপরে হচ্ছে আপনি জাস্ট ওইটাতেই ফোকাস থাকেন, ওইটাতেই হচ্ছে ফুল এফোর্টটা দেন, তাহলে হচ্ছে আপনি হচ্ছে ওই ওই পথে হচ্ছে একজন এক্সপার্ট হতে পারবেন। সবকিছুতে সব একটু একটু করে জানার চেয়ে আমার মনে হয় যে হচ্ছে একটা জিনিসে এক্সপার্ট হতে পারা অনেক বেটার। আপনার একটা জিনিসের লিডিং এক্সপার্টিস থাকলে হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনি ওই জিনিসটা নিয়ে হচ্ছে অনেক দূর যেতে পারবেন আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যে নিজের ফিল্ডকে ন্যারো করে না ফেলা। তো আমি হচ্ছে যে জিনিসটা হচ্ছে করতাম না সেটা হচ্ছে যে নিজের ফিল্ডটাকে ন্যারো করার যত বেশি ভাস্ট রাখা যায় তত বেটার আর কি। এখন ফিল্ডটাকে ন্যারো করা বলতে আমি কি বলছি, যে হচ্ছে ধরেন হচ্ছে আপনি একটা ফ্রেমওয়ার্ক শিখতেছেন, এখন একটা ফ্রেমওয়ার্ক শিখার পিছনে টাইম দিচ্ছেন আপনি ইনস্টেড অফ আপনার বেসিক ভালো করার চেয়ে। তো একটা ফ্রেমওয়ার্ক পিছনে ধরেন হচ্ছে আপনি কি বলবো আমি, ধরেন হচ্ছে আপনি ফ্লাটার শিখতেছেন। তো ফ্লাটার আপনি শিখতে গেলে কি হবে, যে হচ্ছে আপনি ফ্লাটার শিখলেন, ধরেন আপনি ফ্লাটারই শিখলেন, আপনি প্রবলেম সলভিং শিখলেন না। তো বা একটা নতুন জিনিস কিভাবে শিখতে হয় শিখলেন না, আপনি 4 বছর ধরে ফ্লাটার শিখলেন। এখন ফ্লাটার একজন একজন যে প্রবলেম সলভিং করে আসছে তার ফ্লাটার শিখতে 1 মাস সময় লাগে, আর আপনি 4 বছর ধরে প্রবলেম সলভিং করে ফ্লাটার শিখে আসছে। আপনাদের মাঝে কিন্তু ডিফারেন্স নাই। আমার মনে হয় যে যে যার প্রবলেম সলভিং স্কিল ভালো সে যদি সে প্রবলেম সলভিং শিখে তারপরে ফ্লাটার শিখলে, আর যে প্রবলেম সলভিং ভালো না সে শুধু 4 বছর ধরে ফ্লাটারই শিখছে, তো তার চেয়ে যে প্রবলেম সলভিং শিখে তারপর ফ্লাটার শিখছে সে ভালো করবে, এটা আমার মনে হয়। তো আর হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিতে যখন বড় বড় কোনো কোম্পানিতে যাবেন তখন দেখবেন যে হচ্ছে ওরা ওই সব পাবলিক ফ্রেমওয়ার্কস ইউজ করে না, ওদের নিজেদের ফ্রেমওয়ার্কস আছে। তো তখন হচ্ছে যে আপনার ওই নলেজটা অবসলিট হয়ে গেল, আপনার হচ্ছে নতুন করে সবকিছু শুরু থেকে শিখা লাগতেছে। এখন আপনি শিখতে পারবেন না যদি হচ্ছে আপনি প্রবলেম সলভিং না করেন। তো হচ্ছে আমি ইউনিভার্সিটিতে এইভাবেই হচ্ছে মানে আমার টাইমটা ম্যানেজ করতাম, যেন হচ্ছে লাইক আমার ফিল্ডটাকে আমি নারো করে না ফেলি, যে হচ্ছে আমি হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক শিখছি ওই ফ্রেমওয়ার্ক দিয়ে সারা জীবন কাজ করব, এরকম যেন না হয়। তো আমি হচ্ছে ওই জন্য হচ্ছে প্রবলেম সলভিং শেখাটাকে হচ্ছে ইম্পর্টেন্ট মনে করি, প্রবলেম সলভিং শিখে আসছি। তো এটাই আর কি। এখন যদি হচ্ছে আমি আমার 4 বছরের এক্সপিরিয়েন্সটাকে বলতে চাই তাহলে হচ্ছে আমি বলবো যে হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট সেমিস্টারে খুবই একাডেমিক্স ফোকাস ছিলাম, তারপর সেকেন্ড সেমিস্টারে হচ্ছে আমি একাডেমিক্স আর হচ্ছে এক্সট্রা কারিকুলার মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছি। তো তখন থেকে হচ্ছে আমি বুঝতে পারছি যে হচ্ছে কোনটাতে কতটুকু ইম্পর্টেন্স দেওয়া দরকার। তো যতটুকু ইম্পর্টেন্স যেটাতে দেওয়া দরকার আমি অতটুকু ইম্পর্টেন্স দেওয়ার ট্রাই করছি। তারপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমি বাকি জিনিসগুলো এক্সপ্লোর করছি, যে হচ্ছে লাইক রিসার্চ আমার রিসার্চ লাইক আমার থিসিস ছিল, লাইক থিসিস ভালোই করছি, কিন্তু হচ্ছে লাইক আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে রিসার্চের চেয়ে আমার হচ্ছে ওই সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডটা বেশি অ্যাট্রাকটিভ লাগছে, আমার স্কিলের বেটার ইউজ মনে হয়েছে। তো আমি ওই জন্য রিসার্চে না গিয়ে হচ্ছে আমি সফটওয়্যার ডেভেলপমেন্টে গেছি। তো এটাই আর কি। আমার 4 বছরে হচ্ছে 4 বছর ছিল হচ্ছে ব্যাটেল বিটুইন প্রায়োরিটিস। তো প্রায়োরিটি সেট করা আর হচ্ছে সঠিক প্রায়োরিটিতে হচ্ছে টাইম ইনভেস্ট করা আর কি। তো এটাই আর কি। আচ্ছা,
আর এই যে প্রবলেম সলভিং বা প্রোগ্রামিং কন্টেস্টের যে বিষয়টা, এখানে অ্যাকচুয়ালি আপনার ডেডিকেশনটা কি ছিল, মানে স্টুডেন্টরা কিভাবে নিজেকে মোটিভেটেড রাখবে এখানে, আর আপনার যদি কোনো এমন মেমোরিজ থাকে যে আপনি প্রবলেম সলভিং করতে গিয়ে খুব বেশি ভালো রাখছেন, এই যে প্রবলেম সলভিং বা প্রোগ্রামিং কন্টেস্টের যে বিষয়টা, এখানে অ্যাকচুয়ালি আপনার ডেডিকেশনটা কি ছিল, স্টুডেন্টরা কিভাবে নিজেকে মোটিভেটেড রাখবে এখানে, আর আপনার যদি কোনো এমন মেমোরিজ থাকে যে আপনি প্রবলেম সলভিং করতে গিয়ে খুব বেশি ভালো রাখছেন, এই যে প্রবলেম সলভিং বা প্রোগ্রামিং কন্টেস্টের যে বিষয়টা, এখানে অ্যাকচুয়ালি আপনার ডেডিকেশনটা কি ছিল, আমার এখানে মোটিভেটেড রাখবে এখানে, আর আপনার আচ্ছা, তো আমি বলছি হচ্ছে যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে হচ্ছে আমার প্রবলেম সলভিং লাইক আমার কন্টেস্ট প্রোগ্রামিং এক্সপিরিয়েন্সটা হচ্ছে একটু স্যাড অ্যান্ড গুড মেমোরিজ আর কি। তো আমার সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে আমি কোড ফোর্সেস বলে একটা সাইট আছে, কোড ফোর্সেসে অনেক কন্টেস্ট করতাম আর কি। তো ওখানে হচ্ছে আমার রেটিংটা মোটামুটি ভালো ছিল, যেটা হচ্ছে আমাকে মোটিভেট করতো যে হচ্ছে যে রেটিং আর একটু ভালো হলে তো হচ্ছে তো আর একটু ভাল লাগতো আর কি, রেটিং বাড়লে ভালো লাগতো, কন্টেস্ট শেষে রেটিং যখন বাড়ে তখন হচ্ছে ভাল লাগতো আর কি। তো ওইখান থেকে মোটিভেশন পাওয়া। তারপরে হচ্ছে ন্যাশনাল লেভেলে আমি কন্টেস্ট করতাম, ওই কন্টেস্ট গুলোতে যখন আমি ভালো করতাম, যে ধরেন টপ 10-এ থাকলে প্রাইজ মানি দিত, বা হচ্ছে টপ 10-এ থাকলে তারপরে হচ্ছে ন্যাশনাল কন্টেস্ট করার গুলো এক্সপেরিয়েন্স যেগুলো, যেটা হচ্ছে যে হচ্ছে অনেক দূরে দূরে কন্টেস্ট হতো, লাইক সিলেটে বা হচ্ছে রাজশাহীতে বা খুলনায় কন্টেস্ট হতো, লাইক ওইখানে কন্টেস্ট করতে যাওয়ার এক্সপেরিয়েন্স, নতুন একটা এনভায়রনমেন্টের সাথে পরিচিত হওয়া, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, ওই এক্সপেরিয়েন্সটাও হচ্ছে আমার ভালো লাগতো আর কি, মানে প্রবলেম সলভিং এর বাইরে। তো কন্টেস্ট প্রোগ্রামিং এ হচ্ছে আমার অনেক ভালো এক্সপেরিয়েন্সের মধ্যে ছিল হচ্ছে কতগুলো ন্যাশনাল কন্টেস্টে হচ্ছে আমি অনেক ভালো করছিলাম আর কি, আমার টিমটা অনেক ভালো করছিল আর কি, টিম কন্টেস্ট ওগুলা। তো ওই টিম কন্টেস্টে আমি অনেক ভালো ছিলাম। আর হচ্ছে কোড ফোর্সেস রেটিং আমার ভালো ছিল, যেটা হচ্ছে আমার অনেক ভালো লাগতো আর কি, আমাকে মোটিভেশন দিত যে হচ্ছে আরেকটু ভালো করা যায়, আরেকটু ভালো করা যায়। তো এখানে মোটিভেশনের কথা বলতে, মোটিভেশন হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট যে প্রবলেম সলভিং করার ক্ষেত্রে। কারণ বেশিরভাগ মানুষ কি হয় যে হচ্ছে শুরুর দিকে হচ্ছে যখন একটা মানুষ যখন কমেডি প্রোগ্রামিং শুরু করে, তখন দেখা যায় যে হচ্ছে শুরুর দিকে জিনিসটা অনেক কষ্টকর। শুরুর দিকে হচ্ছে সবকিছু শিখতে পারা, সবকিছু শিখে নিজেকে লেগে থাকা, ওইটা হচ্ছে অনেক এফোর্ট দেওয়ার লাগে। আমার মনে হয় যে হচ্ছে প্রোগ্রেস কার্ভটা এরকম, যে হচ্ছে আস্তে আস্তে শুরুর দিকে হচ্ছে এটা অনেকটা লেভেল থাকে, তারপরে হচ্ছে হঠাৎ করে এটা অনেকটা বেড়ে যায়। তো হচ্ছে আমার মনে হয় যে হচ্ছে যে শুরুর দিকে লেগে থাকা, শুরুর দিকে হচ্ছে মোটিভেটেড থাকা, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি অনেক মানুষকে দেখছি যে হচ্ছে যারা হচ্ছে শুরুর দিকে আস্তে আস্তে একটু একটু করে করতেছে, একটু একটু করে ইমপ্রুভমেন্ট হইতেছে, তো তারা হচ্ছে যে একটা সময় গিয়ে ছেড়ে দেয় কন্টেস্ট প্রোগ্রামিংটা। যেই সময়টাতে হচ্ছে তার ইমপ্রুভমেন্ট হওয়া শুরু করছে, ঠিক সেই সময়টাতে হচ্ছে সে ছেড়ে দেয়। এটা হচ্ছে সবচেয়ে মানে ডিসহার্টেনিং জিনিস আর কি। কারণ হচ্ছে আমার মনে হয় যে হচ্ছে আর কয়েকদিন সে লেগে থাকলে হয়তো সে হচ্ছে পারতো। তো এখন শুরুর দিকে মোটিভেশন ধরে রাখা আসলে এটা আসলে অনেক কষ্ট। কারণ হচ্ছে এই কমেডি প্রোগ্রামিং হচ্ছে এরকম একটা বিষয় যেখানে হচ্ছে নিজের প্রোগ্রেসটা হচ্ছে ভিজিবল হয় না, অতটা ভিজিবল হয় না শুরুর দিকে। যে শুরুর দিকে হচ্ছে আপনি দেখা যাবে যে হচ্ছে কন্টেস্টে একটা প্রবলেম করতে পারতেছেন, দেখা যাবে যে হচ্ছে আপনি 1 বছর পরেও একটা প্রবলেমই করতে পারতেছেন, 2টা প্রবলেম করতে পারতেছেন না। তো এখন হচ্ছে এই 1 বছরে যে আপনার ইমপ্রুভমেন্ট হয় না এরকম কিন্তু না, আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে। দেখা যাবে যে হচ্ছে আপনি একটু এক প্রবলেমটা একটু তাড়াতাড়ি করতে পারতেছেন, দ্বিতীয় প্রবলেমটা চিন্তা করতে পারতেছেন, কিন্তু হচ্ছে সলিউশন খুঁজে পাচ্ছেন না। তো এই যে নিজের ইমপ্রুভমেন্টটা দেখতে না পাওয়া, এটা হচ্ছে অনেক মানুষকে ডিমোটিভেট করে, যে মনে হয় যে হচ্ছে আমি ইমপ্রুভমেন্ট করতেছি না, তো প্রবলেম সলভিং আমার বা কম্পিউটার প্রোগ্রামিং আমার জন্য না। তো এই জন্য হচ্ছে অনেক মানুষ ছেড়ে দেয় আর কি। তো আমি বলবো যে হচ্ছে ওই ছেড়ে না দিয়ে লেগে থাকা, যেন হচ্ছে ওই যে ওই কার্ভটা আছে, ওই কার্ভটার ওই ওই পয়েন্টটা থেকে যেন হচ্ছে আস্তে আস্তে ভালো করতে পারা যায়, ওই ভালো করতে পারার ইচ্ছাটা ধরে রাখতে হবে আর কি। কারণ একটা সময় আসবে যে যে যখন হচ্ছে যে মনে হবে যে হচ্ছে যে আমাকে দিয়ে কিছুই হচ্ছে না, আমাকে দিয়ে প্রবলেম সলভিং হচ্ছে না, প্রবলেম সলভিং আমার জন্য না, এরকম মনে হবে। তখন ওই সকল সিচুয়েশনে হচ্ছে লেগে থাকতে হবে, ওই সকল সিচুয়েশনে নিজের মনোবল বজায় রেখে তারপরে হচ্ছে করতে হবে, মানে প্রবলেম সলভিং করতে হবে। তো তারপরে হচ্ছে লাইক ওই হ্যাপি মোমেন্ট গুলো আসবে তারপরে, যে যে যখন হচ্ছে মনে হবে যে হচ্ছে আরে আমি তো সব পারি, আমাকে দিয়ে হবে, আমি হচ্ছে সব করে ফেলতে পারবো, এরকম। তো ওই শুরুর দিকে হচ্ছে ডিমোটিভেটিং স্টেজ গুলা হচ্ছে পার করা লাগবে। এই নিজের প্রোগ্রেস দেখতে না পারলেও প্রোগ্রেস হতে থাকে।
তো এইটাই আর কি, একটা জিনিসে এফোর্ট দিলে এফোর্টের রেজাল্ট আসতে থাকে, কিন্তু হয়তো একটু একটু করে আসতে থাকে, যেটা হচ্ছে দেখতে পাওয়া যায় না। তো ওই এফোর্ট দিতে থাকা লাগবে। হ্যাঁ, প্রোগ্রামিং কন্টেস্টের ক্ষেত্রে কিংবা হচ্ছে নিজেকে জাজ করার জন্য আসলে অনলাইনে কোন জাজগুলো একদম বিগিনার লেভেল থেকে ইউজ করা ভালো, বা আপনি আসলে কোন জাজগুলোতে নিজের কন্টেস্টের রেটিংটা দেখতেন? এখন অনেক সাইটস আছে যেগুলোতে হচ্ছে বিগিনার লেভেলের জন্য, বিগিনার লেভেল ফ্রেন্ডলি। এখন আমি হচ্ছে আমাদের সময় অনেক দিন আগের কথা, এখন আছে কিনা জানি না। আমি তো হচ্ছে মানে আমি তো শুরু করছি হচ্ছে কয় বছর, 7 বছর আগের কথা। তো তখনকার সময় হচ্ছে সিএসসিএস বলে একটা জাত ছিল, যেটা হচ্ছে CSCS.fi। তো ওইখানে হচ্ছে লাইক প্রতিটা প্রবলেম হচ্ছে একটা করে টপিক দিয়ে, মানে টপিক বেসড প্রবলেম থাকতো আর কি, যে হচ্ছে প্রতিটা প্রবলেম হচ্ছে আপনাকে নতুন কিছু শেখায়। তো প্রতিটা প্রবলেম হচ্ছে আপনাকে একটা নতুন জিনিস শিখতে বা নতুন ভাবে চিন্তা করতে শেখায় আর কি। তো ওই রকম জাজগুলা বা হচ্ছে কোড ফোর্সের প্রবলেমের একটা লিস্ট পাওয়া যায়, লাইক হচ্ছে অনলাইনে কিছু কিছু মানুষ হচ্ছে ব্লগ তৈরি করে, যে হচ্ছে এই লিস্টের প্রবলেম গুলা সলভ করলে নিজের ডেভেলপমেন্টের স্পিডটা একটু তাড়াতাড়ি হয় আর কি। তো আমি বলবো যে হচ্ছে বিগিনারদের জন্য CSCS, তারপরে হচ্ছে ইজিয়ার জাজগুলো যেগুলো হচ্ছে লাইক ইউরি বলে একটা জাজ ছিল। তো ওই সকল জাজগুলাতে যে ইজি প্রবলেম গুলো আছে ওগুলা, বা কোড ফোর্সেসে অনেক ইজি যে প্রবলেম গুলো আছে ওগুলা করা। তারপরে হচ্ছে কোড ফোর্সে শিফট করা, কারণ হচ্ছে কোড ফোর্সেস হচ্ছে আমার মনে হয় যে হচ্ছে সবচেয়ে অ্যাডাপটিভ এনভায়রনমেন্ট কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য। কোড ফোর্সেস হচ্ছে লাইক সময়ের সাথে সাথে লাইক ডিফারেন্ট টাইপের প্রবলেম দেখতে পারবেন, হচ্ছে আপনার মেন্টালি হচ্ছে প্রবলেম সলভিং জাজ করবে ইনস্টেড অফ, কোড ফোর্স হচ্ছে প্রবলেম সলভিং জাজ করে ইনস্টেড অফ আপনার ডোমেইন নলেজ। তো আমার মনে হয় যে হচ্ছে শুরুর দিকে হচ্ছে CSCS.fi বা হচ্ছে কোনো একটা লিস্ট, যে লিস্টটা হচ্ছে আপনার স্কিল গুলো আস্তে আস্তে বাড়াইতে চেষ্টা করে, যে হচ্ছে আপনার নতুন নতুন টপিক ধরায় দেয়। লাইটোজে বলে একটা সাইট ছিল আমাদের সময়, লাইটোজেতে হচ্ছে লাইক বিগিনার ফ্রেন্ডলি প্রবলেম ছিল, তারপরে হচ্ছে ওই প্রবলেম গুলা ওই আপনাকে নতুন জিনিস শেখাইতো আর কি। তো ওইটা আর কি। আরেকটা জিনিস হচ্ছে আমি কি করতাম, যে হচ্ছে আমি কোড ফোর্সেস করার সময় আমি র্যান্ডম একটা প্রবলেম নিতাম, যে হচ্ছে র্যান্ডম একটা প্রবলেম নিয়ে তারপর চিন্তা করতাম যে হচ্ছে এটা সলিউশন করতে কি কি লাগে। তো যখন আমি পারতাম না তখন হচ্ছে আমি এডিটোরিয়াল দেখতাম। তো এডিটোরিয়াল পড়ার যে প্রবণতাটা আছে ওই প্রবণতাটাও অনেক হেল্পফুল, কারণ এডিটোরিয়াল পড়তে থাকলে নতুন নতুন জিনিস শেখা যায়, নতুন নতুন জিনিস যেটা আপনার মাথায় আসতো না এটা হচ্ছে আপনার মাথায় ঢুকে যায়। তারপর হচ্ছে দ্বিতীয়বার যখন হচ্ছে আপনি সিমিলার প্রবলেম দেখবেন, তখন হচ্ছে আপনার ওই মাথায় আহ ওই জিনিসটা আসবে, যে হচ্ছে আচ্ছা এই জিনিসটা তো এইভাবে করা যায় বা এইভাবে চিন্তা করা যায়। তো এডিটোরিয়াল করার প্রবণতা বাড়ানো লাগবে আর কি, যে হচ্ছে একটা প্রবলেম দেখলাম, প্রবলেমটা হচ্ছে সলিউশন সলভ করতে পারতেছি না, তো রেখে না দিয়ে এডিটোরিয়াল পড়ে তারপর হচ্ছে সলভ করা। তো এখন কখন হচ্ছে এডিটোরিয়াল দেখবেন, আমার মনে হয় যে হচ্ছে একটা প্রবলেম 30 থেকে 1 ঘন্টা ট্রাই করার পরে যদি মানে কোনো আইডিয়াই না থাকে যে হচ্ছে কিভাবে সলভ করতে পারা যায়, কোনো আইডিয়াই না থাকে, তাহলে হচ্ছে এডিটোরিয়াল দেখা যায়। আর যদি হচ্ছে কোনো আইডিয়া থাকে তাহলে ওই আইডিয়া নিয়ে হচ্ছে রিসার্চ করা বেটার, যে হচ্ছে ওই আইডিয়া দিয়ে কিভাবে আগানো যায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইমপ্লিমেন্ট করা। তো আমার মনে হয় যে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে থাকা, মানে একটা জিনিস হচ্ছে ইমপ্লিমেন্ট করা হচ্ছে আপনার আইডিয়া থাকলে আইডিয়া জেনারেশন একটা পার্ট, আর হচ্ছে ইমপ্লিমেন্টেশন আর একটা পার্ট। তো আপনার দুই পার্টে হচ্ছে এক্সপার্টিস লাগবে, যে হচ্ছে আপনি শুধু আইডিয়া জেনারেট করতে পারতেছেন কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না, এটা হলে হবে না। এটা হচ্ছে আমি এটা নিয়ে অনেক স্ট্রাগল করছি, যে হচ্ছে আমার অনেক প্রবলেম কন্টেস্টে এরকম হইতো যে হচ্ছে আমি আইডিয়া আসতেছে কিন্তু হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করে শেষ করতে পারতেছি না, বা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের সময় ভুল করতেছি। তো ইমপ্লিমেন্টেশনের প্র্যাকটিস করাটাও হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। তো যেটা বললাম যে হচ্ছে CSCS.fi, তারপরে হচ্ছে লাইটোজে বা কোড ফোর্সেস ফাইনালি, যে যখন হচ্ছে লাইক ওগুলা নিয়ে চেষ্টা হবে। তো বেসিক্যালি হচ্ছে স্ট্রাকচারড ওয়েতে আগানো আর কি, নিজের লেভেলে আপনি যেই লেভেলে আছেন তার একটু অ্যাবোভ ট্রাই করা, একটু অ্যাবোভ লেভেল ট্রাই করা। আপনি যদি হচ্ছে কোড ফোর্সেস 1000 লেভেলে থাকেন, আপনি হচ্ছে 1200 লেভেল ট্রাই করতে পারেন। যদি 1200 লেভেলে থাকেন 1400 লেভেল ট্রাই করতে পারেন। আপনি যদি 1000 লেভেলে থেকে হচ্ছে 2500 লেভেল ট্রাই করেন, তখন হচ্ছে দেখবেন যে হচ্ছে আপনি পারতেছেন না, বুঝতেছেন না, এন্ড ডিমোটিভেটেড লাগতেছে। তো এন্ড হচ্ছে এটা স্টেপ বাই স্টেপ আগানো লাগে আর কি, তো ল্যাডারের মতো। তো স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করা আর কি। আচ্ছা ভাই, আপনার হচ্ছে ইউনিভার্সিটি লাইফ থেকে আসলে জবের প্রিপারেশনটা আপনি কিভাবে নিয়েছিলেন? আর আপনার যে দেশীয় কোম্পানিগুলোতে ইন্টারভিউর ব্যাপারে বা দেশীয় কোম্পানিগুলোতে আপনার জবের ক্ষেত্রে
আপনার অভিজ্ঞতাটা আসলে কেমন? আচ্ছা, তো এইখানে হচ্ছে আমি ইন্টারভিউ প্রিপারেশন বলতে হচ্ছে এখন হচ্ছে আমি যেটা জানতাম যেটা হচ্ছে যে ইন্টারভিউতে হচ্ছে ইন্টারভিউর জন্য প্রথম যেটা জিনিসটা লাগে সেটা হচ্ছে রেজুমে ঠিক করা। তো নিজের রেজুমেতে হচ্ছে যথেষ্ট পরিমাণ জিনিস থাকা লাগবে যেটা হচ্ছে আপনাকে ইন্টারভিউ কল পাইতে হেল্প করবে আর কি। তো আমি ইন্টারভিউ প্রিপারেশন হিসেবে বলবো যে হচ্ছে রেজুমেটা ঠিক করা। রেজুমে ঠিক করতে হলে রেজুমেতে হচ্ছে আপনার কয়েকটা জিনিস অ্যাড করা লাগবে, যেরকম হচ্ছে আপনার কি কি প্রজেক্ট করছেন, কি কি রিসার্চ করছেন, বা কি কি কোর্সে আপনি ভালো করছেন, কি কি হচ্ছে ইন্টার্নশিপ করছেন, এইসব জিনিসগুলা। তো এই সকল জিনিসগুলো হচ্ছে রেজুমেতে থাকা লাগে, এগুলো দেখে হচ্ছে আপনি ইন্টারভিউ কল পাবেন। ইন্টারভিউ কল না পাইলে হচ্ছে আপনার ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে হচ্ছে মানে কোনো লাভ নাই। তো হচ্ছে আপনার প্রথম কথা হচ্ছে ইন্টারভিউ কল পাওয়া। তো ইন্টারভিউ কল পাইতে হচ্ছে আমার মনে হয় যে হচ্ছে কয়েকটা ভালো ভালো প্রজেক্ট করা। এখন ভালো ভালো প্রজেক্ট হচ্ছে আমি ইউনিভার্সিটিতে যেটা করতাম যে হচ্ছে আমাদের অনেকগুলো কোর্স ছিল, ল্যাব কোর্স বা হচ্ছে প্রজেক্ট বেসড কোর্স। যেই কোর্সে হলো আমার আমার প্রজেক্ট গুলো করা লাগতো আর কি। তো আমি হচ্ছে ওই কোর্সের পার্ট হিসাবে প্রজেক্ট গুলো করতাম, প্রজেক্ট গুলো ভালোভাবে করতাম। এখন প্রজেক্ট গুলো হয় কি যে হচ্ছে আপনার অনেক সময় হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে গুজামিল দিয়ে হচ্ছে পাস করার ট্রাই করে। তো আমার মনে হয় যে হচ্ছে গুজামিল দিয়ে পাস না করে প্রজেক্ট গুলো ভালোভাবে করা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রজেক্ট গুলো হচ্ছে ঠিক মতো ভাবে বুঝায়, কারণ প্রজেক্ট গুলো অনেক কিছু শেখায়, প্রজেক্ট গুলো অনেক কিছু শেখায় বলে হচ্ছে এগুলো একাডেমিক্স পার্ট, একাডেমিক্সে আছে। তো ওই প্রজেক্ট গুলো যেরকম আপনাকে সফটওয়্যার লাইফ সাইকেল শেখাবে, বিভিন্ন ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখাবে, যেগুলো হচ্ছে আপনি পরে ইউজ করবেন। তো ওই প্রজেক্ট গুলো যদি আপনি ভালোভাবে না করে গুজামিল দিয়ে করে যান, যেগুলো হচ্ছে আপনি পরে স্ট্রাগল করবেন বা হচ্ছে আপনার রেজুমেতে হচ্ছে ভালো একটা প্রজেক্ট থাকলো না, তো তখন দেখবেন যে হচ্ছে আপনার লাইক পাস করে তারপরে হচ্ছে আপনার প্রজেক্ট করা লাগতেছে জাস্ট রেজুমে বিল্ড করার জন্য। তো ইউনিভার্সিটিতে যে সকল কোর্স আপনার প্রজেক্ট গুলো আছে ওই সকল কোর্স গুলো নেওয়া, এন্ড হচ্ছে ওই কোর্স গুলাতে হচ্ছে ভালোভাবে প্রজেক্ট বিল্ড করা, ভালোভাবে নলেজ বিল্ড করা, যেন হচ্ছে এগুলো রেজুমেতে অ্যাড করা যায় প্রথম লেভেলের জবের জন্য, মানে ফার্স্ট জবের জন্য হচ্ছে আমার মনে হয় যে এগুলো ইম্পর্টেন্ট আর কি। আর তারপরে হচ্ছে ইন্টারভিউ। তো ইন্টারভিউ আসলে প্রবলেম সলভিং বেসডই হয় বেসিক্যালি, বেশিরভাগ কোম্পানিতেই প্রবলেম সলভিং বেসড হয়। কিছু কিছু কোম্পানিতে হচ্ছে একটা ডেটাবেস রাউন্ড থাকে বা হচ্ছে ওপি রাউন্ড থাকে। তো ইন্টারভিউ আমি বাংলাদেশে যেগুলো যে সকল কোম্পানিতে হচ্ছে ইন্টারভিউ দিচ্ছি বেশিরভাগ সবগুলো কোম্পানিতেই হচ্ছে আসলে প্রবলেম সলভিং বেসড ইন্টারভিউ ছিল। যেরকম ধরেন হচ্ছে আমি স্যামসাং এ এসআরবিডি তে হচ্ছে দিছিলাম, ইন্টারভিউ দিছিলাম, থেরাপি ইন্টারভিউ দিছিলাম, তারপরে কাইট গেমস ইন্টারভিউ দিছিলাম, তারপরে এনওসিস ইন্টারভিউ দিছিলাম। তো সব জায়গা থেকে আলহামদুলিল্লাহ হচ্ছে আমি একটা ভালো রেসপন্স পাইছিলাম। তো সব জায়গা থেকে হচ্ছে আপনার যেই জিনিসটা চায় সেটা হচ্ছে যে আপনি ইউনিভার্সিটিতে প্রবলেম সলভিং শিখে আসছেন, এন্ড হচ্ছে কিছু ভালো প্রজেক্ট করে আসছেন, যে হচ্ছে আপনি জানেন যে হচ্ছে আপনার কি করা লাগবে। এখন যদি হচ্ছে আপনি না জানেন যে হচ্ছে আপনার আপনার কম্পিউটার সায়েন্স করে হচ্ছে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট কি এটা যদি না জানেন, তাহলে হচ্ছে কিন্তু এটা অনেক কঠিন বিষয়। তো হচ্ছে আপনার হচ্ছে ইউনিভার্সিটি থেকে জানা লাগবে যে হচ্ছে আপনার আপনি হচ্ছে ইন্ডাস্ট্রিতে কি এক্সপেক্ট করতেছেন, এন্ড হচ্ছে ওই এক্সপেকটেশন কিভাবে ফুলফিল করতে হয় ওটার একটা স্মল এক্সপেরিয়েন্স থাকা লাগবে। তো আর ইন্টারভিউ এর কথা বলতে গেলে ইন্টারভিউতে হচ্ছে নরমালি হচ্ছে আপনার ইন্টারভিউ প্রিপারেশন সাইটস আছে, ধরেন হচ্ছে আপনার লিড কোড বা এখন অনেক সাইট আছে যে সকল সাইটে হচ্ছে ইন্টারভিউ এক্সপেরিয়েন্স মানুষ শেয়ার করে, যেখান থেকে দেখা যায় যে হচ্ছে ইন্টারভিউতে আসলে ওরা কি চায়। এখন অনেক কোম্পানিতে হচ্ছে লাইক দেখছি যে হচ্ছে ছোট ছোট কন্টেস্ট হয়, লাইক বাছাই করার জন্য যে হচ্ছে কারা কারা ইন্টারভিউতে পরের লেভেলের জন্য সিলেক্টেড হবে। তো ইন্টারভিউ এর জন্য হচ্ছে আমার মনে হয় যে প্রবলেম সলভিং একটা অনেক বড় পার্ট, প্রবলেম সলভিং বাই কম্পিটিটিভ প্রোগ্রামিং। তো এখন কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা হচ্ছে ধরেন 4 বছর ধরে করে আসছে বা 4 বছর 3 বছর বা 2 বছর ধরে করে আসছে, ওদের কাছে ইন্টারভিউর প্রবলেম গুলো মনে হয় যে আরে এটা তো নর্মাল প্রবলেম, এটা তো আমি এমনিতেই পারি। কিন্তু হচ্ছে যখন যদি হচ্ছে আপনি এই প্রবলেম গুলো সলভ করে না আসেন, যখন হচ্ছে আপনি ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিতে যাবেন বা লিড কোড করতেছেন বা হচ্ছে অন্য কোনো ইন্টারভিউইং সাইটে হচ্ছে আপনি প্রবলেম করতেছেন, তখন হচ্ছে আপনার কাছে জিনিসগুলো অনেক আননোন মনে হবে, অপরিচিত মনে হবে। তো তখন হচ্ছে আপনি একটু স্ট্রাগল করবেন যে হচ্ছে আপনি ধরেন ইন্টারভিউতে গেছেন, হচ্ছে আপনাকে একটা প্রবলেম দিছে, আপনি মানে বলতেই পারতেছেন না যে হচ্ছে কিভাবে শুরু করবেন, এটাই বুঝতে পারতেছেন না। তো এইটার জন্য হচ্ছে লাইক কম্পিটিটিভ প্রোগ্রামিং অনেক হেল্পফুল। কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে আপনাকে শেখায় যে হচ্ছে ওই সকল প্রবলেম গুলো কিভাবে ট্যাকেল করতে হয়, নিজের চিন্তা ভাবনা কিভাবে বুঝাতে হয়। একটা ইন্টারভিউতে টার্গেট এটা না যে হচ্ছে একটা প্রবলেম আপনি একদম ভালোভাবে সলভ করতে পারছেন। একটা ইন্টারভিউতে টার্গেট এটা হচ্ছে যে হচ্ছে আপনি কিভাবে চিন্তা করতেছেন ওইটা দেখানো। আমি হচ্ছে অ্যামাজনে থাকতে হচ্ছে আমি ইন্টারভিউ নিতাম মানুষজনের। তো আমাদের গাইডলাইনই ছিল এরকম যে হচ্ছে প্রবলেম সলভ করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কিভাবে চিন্তা করতেছেন ওইটা হচ্ছে জাজ করা।
তো আপনি কিভাবে হচ্ছে একটা প্রবলেম দেখে তারপর কিভাবে প্রবলেমের রিকোয়ারমেন্ট গুলো গ্যাদার করতেছেন, তারপরে হচ্ছে রিকোয়ারমেন্ট কনসেন্ট গুলো গ্যাদার করার পরে হচ্ছে আপনি কিভাবে ওয়ে স্টেপ বাই স্টেপ কিভাবে চিন্তা করতেছেন যে হচ্ছে এটার পরে ওইটা করা লাগবে, ওইটার পরে ওইটা করা লাগবে। ওই চিন্তা করতে পারার মানসিকতাটা হচ্ছে আপনার জাজ করে আর কি ইন্টারভিউয়াররা। আর এই চিন্তা করার স্টেপ বাই স্টেপ চিন্তা করার মানসিকতাটাই হচ্ছে আপনি শিখবেন হচ্ছে ওই যদি হচ্ছে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন বা প্রবলেম সলভিং করেন তাহলে। তো আমার মনে হয় যে হচ্ছে প্রিপারেশনের জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং করা হচ্ছে অনেক বেশি বেটার। তো এই কম্পিটিটিভ প্রোগ্রামিংটা আসলে হচ্ছে কি হয় যে হচ্ছে আপনার অনেক সময় দেখবেন যে হচ্ছে মানুষজন হচ্ছে যখন বিসিএস এর প্রিপারেশন নেয়, তো ওরা হচ্ছে লাইক ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করে। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং করা হচ্ছে ওইরকম আর কি, যে আপনি ফার্স্ট ইয়ার থেকেই হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য বা হচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতেছেন। তো এই ইন্ডাস্ট্রির যখন হচ্ছে আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন দেখবেন যে হচ্ছে আপনার কাছে জিনিসটা ইজি লাগতেছে। আর এখন সফটওয়্যার ইন্ডাস্ট্রি ছাড়া যদি আপনি অন্য ইন্ডাস্ট্রির কথা বলেন, অন্য ইন্ডাস্ট্রিতেও হচ্ছে এরকম জিনিসগুলো আছে, যে হচ্ছে ধরেন হচ্ছে আপনি হার্ডওয়্যারে গেলে হচ্ছে আপনার লাইক একটা ধরেন আপনি ইন্ডাস্ট্রিতে যদি ভালো ভালো রোবোটিক্স টাইপের জিনিসপত্র করে এসে থাকেন বা হচ্ছে ভালো হার্ডওয়্যার টাইপের প্রবলেম সলভ করে এসে থাকেন, তাহলে হচ্ছে আপনার ওই ইন্ডাস্ট্রিতে ঢোকার সময় হচ্ছে আপনার হেল্পফুল হবে ওই জিনিসগুলো। ইন্টারভিউ হচ্ছে আপনার ওই টাইপের প্রবলেম জিজ্ঞেস করে ওই টাইপের প্রবলেম দিবে। তো এটাই আর কি, যে হচ্ছে প্রিপারেশনটা যেন হচ্ছে জাস্ট ইন্টারভিউর আগের দিন রাতে না হয়, ওই এক্সামের মতো যেন এক্সামের আগের দিন রাতে যেন হচ্ছে আপনি ওই এক্সামের প্রিপারেশন নিতেছেন এরকম যেন না হয়। আপনি যে পুরো সেমিস্টার ধরে যেরকম হচ্ছে প্রিপারেশন নিতে থাকবেন ওইরকম যেন হচ্ছে পুরো 4 বছরই হচ্ছে আপনি ইন্টারভিউর প্রিপারেশন নিতে থাকেন আর কি। এই হচ্ছে আমাদের স্কুল লাইফ থেকে ভাইয়ার ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত জার্নি। আমরা এখন জানতে চাবো ভাই আপনার ইউনিভার্সিটি থেকে অ্যামাজনের যে জার্নিটা বা অ্যামাজনকে ক্র্যাক করা আসলে এটা কিভাবে হলো, এটার জন্য আপনি কিভাবে প্রিপেয়ার হয়েছিলেন? এটা হচ্ছে আমি আমার এক্সপেরিয়েন্সটা প্রথমে বলি। আমি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং করার পরে হচ্ছে আমি লাইক আমার লাইফে একটা গোল ছিল যে হচ্ছে একটা বিগ টেক কোম্পানিতে যাওয়া আর কি। এখন হচ্ছে একটা গোল ফুলফিলের জন্য প্রথম স্টেপটা হচ্ছে যে ওই গোলের দিকে হচ্ছে ট্রাই করা। তো আমি কি করছি হচ্ছে যে হচ্ছে আমি অ্যাপ্লাই করছি, যে হচ্ছে আপনার আমি হচ্ছে অ্যামাজনে এবং গুগলে অ্যাপ্লাই করছিলাম, এন্ড দুই জায়গা থেকে হচ্ছে আমি ইন্টারভিউ কল পাইছিলাম। তো তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ দুই জায়গা থেকেই হচ্ছে ইন্টারভিউতে এখন আপনি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং করে থাকেন তাহলে হচ্ছে ইন্টারভিউ লেভেল পাস করা হচ্ছে খুবই সোজা, কারণ হচ্ছে ইন্টারভিউ লেভেলে হচ্ছে ওরা জাস্ট চায় হচ্ছে আপনার প্রবলেম সলভিং নলেজ। তো খুব খুব সোজা বলাও আসলে ঠিক না, বাট মোটামুটি সোজা আর কি। তো এখন কথা হচ্ছে যে আমি যখন প্রথম অ্যাপ্লাই করি আমি জানতাম না যে হচ্ছে ওরা আমাকে ইন্টারভিউতে কল করবে। আমি এটা এক্সপেক্ট করি না যে হচ্ছে ওরা আমার ইন্টারভিউ কল করবে। যখন হচ্ছে ইন্টারভিউ ওরা আমাকে কল করছে তখন হচ্ছে লাইক আমার কাছে এটা একটা মানে অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, যে হচ্ছে আরে আমি ইন্টারভিউ দিতে পারবো। আমি চাকরি পাই আর না পাই, যে আমি হচ্ছে ইন্টারভিউ দেওয়ার যে এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্সটা নিতে পারতেছি, ওইটা হচ্ছে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স আর কি। তো আমি হচ্ছে ওইটা নিয়ে অনেক খুশি ছিলাম। তারপরে হচ্ছে প্রিপারেশন নিলাম একটু, মানে দেখলাম আর কি মানুষজন কি ধরনের প্রবলেম দেয়, কি কি করে। তো আমি হচ্ছে গুগল অ্যামাজন দুই জায়গাতেই হচ্ছে ইন্টারভিউ দেই, এন্ড আলহামদুলিল্লাহ দুই জায়গা থেকেই হচ্ছে আমি অফার পাই। এন্ড এটা হচ্ছে একটা ভালো জিনিস ছিল যে হচ্ছে আমি অফার গুলো যে পাইছিলাম ওই অফার গুলো হচ্ছে আমি লাইক গ্রাজুয়েশনের আগে পাইছিলাম। তো হচ্ছে আমার মাথায় গ্রাজুয়েশনের সময় হচ্ছে অনেক সময় স্টুডেন্টদের মাথায় প্রেশার থাকে যে হচ্ছে যে গ্রাজুয়েশনের পরে কি করবো, গ্রাজুয়েশনের পরে হচ্ছে কোথায় যাব, ওটা নিয়ে একটু প্রেশার থাকে। তো আমার ওই প্রেশারটা ছিল না, যে হচ্ছে আমার কাছে যেহেতু অফার আছে আমি চুজ করতে পারতেছি। তো আমার গুগলের অফারটা ছিল তাইওয়ানে, আর হচ্ছে অ্যামাজনের অফারটা ছিল স্পেনে। তো হচ্ছে আমার কাছে মনে হয়েছিল যে হচ্ছে স্পেন বেটার অপরচুনিটি তাইওয়ানের চেয়ে, তো হচ্ছে আমি ওই জন্য অ্যামাজন চুজ করি আর কি। তো এই এক্সপেরিয়েন্সটা আসলে খুবই সারিয়াল ছিল। আমি কখনো মানে চিন্তাও করি নাই যে হচ্ছে লাইক আমার ফার্স্ট জব হবে অ্যামাজন, এটা আমি কখনো চিন্তাও করি নাই। তো এটা হচ্ছে আমি খুবই সৌভাগ্যবান বলবো আমি এই দিক দিয়ে, যে হচ্ছে আল্লাহর ইচ্ছায় যে হচ্ছে সবকিছু ভালো ভালোই হয়েছে। তো হ্যাঁ, আর প্রথম জবের এক্সপেরিয়েন্স হচ্ছে আমি তো কিছুই জানতাম না যে হচ্ছে ইন্ডাস্ট্রিতে কি হয় না হয়, কিছুই জানতাম না। তো হচ্ছে আমার ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে প্রথম জবে হচ্ছে শুরুর দিকে একটু স্ট্রাগল করা লাগছে, কারণ হচ্ছে আমি জানতাম না যে হচ্ছে কোন জিনিসটা কিভাবে হয়, ইন্ডাস্ট্রিতে কিভাবে নিজেকে এক্সপ্রেস করা লাগে, কিভাবে নিজের স্কিল গুলা ডেভেলপ করা লাগে। আর হচ্ছে নতুন একটা কোম্পানি নতুন একটা এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করার একটা ব্যাপার আছে। তো এগুলা নিয়ে হচ্ছে একটু স্ট্রাগল করতে হয়েছে, বাট হচ্ছে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে হচ্ছে কিভাবে
উইথ এক্সপিরিয়েন্স আমি বুঝতে পারছি যে হচ্ছে কিভাবে প্রবলেম ট্যাকেল করতে হয়, কিভাবে হচ্ছে প্রবলেম সলভ করতে হয়। তো এটাই আর কি হচ্ছে অনেক হেল্পফুল ছিল। তো আহ এটাই আর কি। তো আমার মানে আমি অনেক সৌভাগ্যবান যে হচ্ছে আমি হচ্ছে ইউনিভার্সিটি থেকে বের হয়ে হচ্ছে একটা ভালো জব পেতে পারছি। তো এখন হচ্ছে আমার এইখানে হচ্ছে মোরাল হবে যে হচ্ছে ট্রাই করা। তো আমিও দেখছি যে হচ্ছে মানুষজন ট্রাই করে না, যে হচ্ছে মানুষজন আপনার একটা ড্রিম কোম্পানি আছে, ড্রিম কোম্পানিতে হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন না। কারণ আপনি অ্যাপ্লাই না করলে তো হচ্ছে আপনার পরের স্টেপে যাওয়ার কোনো চান্সই নেই। এখন যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে যদি একটু চান্স থাকে তাহলে ওইটাও আছে, ওই চান্সটা তখন আপনার নেওয়ার চেষ্টা করা লাগবে। তো মানুষজন যে হচ্ছে অ্যাপ্লাই করে না, এটা হচ্ছে খুবই ডিসহার্টেনিং। আর আমার আমার মনে হয় যে হচ্ছে সবার অ্যাপ্লাই করা উচিত অ্যাটলিস্ট, যে হচ্ছে আপনি একটা ড্রিম কোম্পানি আছে, আপনার দেশি কোম্পানি হোক বিদেশি কোম্পানি হোক, আপনার অ্যাপ্লাই করতে থাকা। আমি একটা স্টোরি জানি যে হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে আমার এক ক্লাসমেট আর কি স্পেনের একটা কোম্পানিতে, অন্য একটা কোম্পানিতে হচ্ছে সে আসছে। তো সে হচ্ছে আমাকে বলতেছিল যে হচ্ছে সে টোটাল 600-র মতো কোম্পানিতে অ্যাপ্লাই করছে। তো 600-র মতো কোম্পানিতে অ্যাপ্লাই করার পরে সে হচ্ছে একটা ভালো কোম্পানিতে হচ্ছে অফার পাইছে। তো এখন যদি হচ্ছে আপনি দুই একটা কোম্পানিতে মানে অ্যাপ্লিকেশন করে তারপর হয় নাই, তার বলে হচ্ছে আপনি গিভ আপ করে দেন, তাহলে কিন্তু হইলো না ব্যাপারটা। তো হচ্ছে আপনার লেগে থাকা লাগবে এন্ড হচ্ছে অ্যাপ্লাই করা লাগবে। আপনার কোনো স্বপ্নই বড় না, যে আপনি স্বপ্ন যেহেতু দেখতে পারছেন তো হচ্ছে আপনার ওই স্বপ্নটা পূরণ করা পসিবল। তো আমার মনে হয় যে হচ্ছে তার পূরণ করার প্রথম স্টেপ হচ্ছে অ্যাপ্লাই করা। তো ওই তো অ্যাপ্লাই করবেন, পরে হচ্ছে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে হচ্ছে একটা এক্সপিরিয়েন্স হবে যে হচ্ছে আরে আমি তো এখানে অ্যাপ্লাই তো করছিলাম। তো এটাই আর কি। অ্যাপ্লাইয়ের যে বিষয়টা, এটা হচ্ছে অনেকে বুঝে উঠতে পারে না আসলে অ্যাপ্লাইয়ের পুরো প্রসেসটা কি হতে পারে, কিভাবে তারা গুগলে অ্যাপ্লাই করতে পারে বা অ্যামাজনে অ্যাপ্লাই করতে পারে। আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে আমাদের সাথে একদম ফুল অ্যাপ্লাই থেকে শুরু করে ইন্টারভিউ রাউন্ড পর্যন্ত পুরো জার্নিটা শেয়ার করতেন, এবং আপনি দুটোই অবশ্য ভালো পেয়েছেন, অ্যামাজন এন্ড গুগল, বাট আপনার অ্যামাজন থেকে গুগলে শিফটিং এর যে রিজনটা, যে এখানে কেন আসলেন, আপনার ইন্টারভিউর প্রসেস গুলো কেমন ছিল, রাউন্ড গুলো কেমন ছিল, এই জার্নিটা একটু শেয়ার করলে সবাই উপকৃত হতো। আচ্ছা, তো আমার মনে হয় যে হচ্ছে অ্যাপ্লিকেশনের পরে সবকিছু মানে প্রসেস আসলে সেমই ছিল। যে হচ্ছে আমি প্রথমে হচ্ছে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা বলি। তো ইন্টারভিউতে হচ্ছে আমার প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশনের পরে হচ্ছে প্রথমে বেসিক্যালি আপনার রেজুমে স্ক্রিন হবে। তো আমার মনে হয় যে হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় যদি পারেন তাহলে হচ্ছে কারো রেফারাল নিয়ে অ্যাপ্লাই করা বেটার। কারণ রেফারাল নিয়ে অ্যাপ্লাই করলে হচ্ছে ওই রেজুমে গুলো হচ্ছে বেশি গুরুত্ব দিয়ে দেখে আর কি, ওই রেজুমে গুলো হচ্ছে মানুষ দেখে। রেফারাল নিয়ে অ্যাপ্লাই না করলে হচ্ছে আপনার হচ্ছে ওই রেজুমে গুলো দেখা যায় যে হচ্ছে আপনার কেউ দেখেই না, এরকম হইতে পারে যে এনাফ রেজুমে হয়ে গেছে তো বাকিগুলো হচ্ছে দেখেই না, এরকম হইতে পারে। তো রেজুমে নিয়ে হচ্ছে অ্যাপ্লাই করলে হচ্ছে সরি রেফারাল নিয়ে অ্যাপ্লাই করলে হচ্ছে আপনার রেজুমেটা অ্যাটলিস্ট একজন দেখবে, একজন দেখে হচ্ছে ডিসিশন নিবে যে হচ্ছে আপনাকে কল করবে কিনা। তো হচ্ছে অ্যাপ্লিকেশন করার সময় রেফারাল নিয়ে অ্যাপ্লাই করা বেটার। আর হচ্ছে মানুষজন আপনি লিঙ্কডইনে গিয়ে খুঁজলে হচ্ছে আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান ওই কোম্পানির মানুষজন পাবেন। তারপরে হচ্ছে ওই কোম্পানির কাউকে নক করবেন যে হচ্ছে আমাকে একটা রেফারাল দেন। তো মানুষজন রেফারাল দেয়, আমি হচ্ছে এটা নিয়ে যথেষ্ট শিওর যে রেফারাল দেয়। তো রেফারাল দিয়ে অ্যাপ্লাই করবেন। তারপরে হচ্ছে আপনার রেজুমে স্ক্রিনিং হবে। তারপরে হচ্ছে রেজুমে স্ক্রিনিং এর পরে হচ্ছে অ্যামাজন গুগল দুই জায়গাতে একটা ফোন স্ক্রিন নামের একটা রাউন্ড হয়। তো ফোন স্ক্রিন রাউন্ডটাতে হচ্ছে আপনার কি করে যে হচ্ছে আপনাকে জাজ করা যে হচ্ছে আপনি ইন্টারভিউ দেওয়ার উপযুক্ত কিনা, আপনার নেক্সট লেভেল গুলোতে যাওয়ার উপযুক্ত কিনা। তো হচ্ছে অ্যামাজনে হচ্ছে ফোন স্ক্রিন রাউন্ডটাতে হচ্ছে আপনার কিছু বিহেভিয়ারাল কোশ্চেন করবে। ও আচ্ছা, একটা হচ্ছে অনলাইন রাউন্ড হয়, যে হচ্ছে আপনার অনলাইন একটা কোডিং সেশন হয়, যে হচ্ছে যে সেশনে হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার রেফারেল দিয়ে করলে মাঝে মধ্যে হয় না, বাট রেফারেল ছাড়া করলে সবসময় হয়। যেখানে হচ্ছে আপনার অনলাইনে হচ্ছে আপনার কিছু কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রবলেম দেয় সলভ করতে, যেটা হচ্ছে হ্যাকার র্যাঙ্ক হইতে পারে বা অন্য কোনো জাজ হইতে পারে, যে হচ্ছে আপনার কিছু কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রবলেম দিবে, যে প্রবলেমগুলো হচ্ছে আপনার কোড করা লাগবে আর কি। তো এটা হচ্ছে রেফারেল লিড কোড স্টাইল হচ্ছে প্রবলেম দেয়। তো এটা হচ্ছে প্রথম রাউন্ড। তারপরে হচ্ছে আপনার ফোন স্ক্রিনে হচ্ছে একজন ইন্টারভিউয়ার আসবে, সে হচ্ছে আপনাকে ইন্টারভিউ নিবে। তো সে হচ্ছে আপনার অ্যামাজন ইন্টারভিউতে সে আপনাকে কিছু বিহেভিয়ারাল কোশ্চেন করে, যে হচ্ছে আপনি হচ্ছে এই সিচুয়েশনটাতে কিভাবে ডিল করবেন, যে হচ্ছে আপনার লাইফে সবচেয়ে ভালো অ্যাচিভমেন্ট কি ছিল, বা আপনার লাইফে কখন এই প্রবলেমের সাথে ডিল করছেন, এই প্রবলেমের সাথে ডিল করে আপনি কিভাবে সলভ করছেন, বা এরকম প্রবলেম আসলে কি করতে পারেন, কনফ্লিক্ট কিভাবে রিজলভ করবেন, এই সকল প্রবলেম। আর হচ্ছে আপনার সাথে একটা কোডিং প্রবলেম আর কি।
আর গুগলে হচ্ছে আপনার ডিরেক্ট একটা কোডিং প্রবলেম, একটা বা দুটা কোডিং প্রবলেম দিবে, এন্ড হচ্ছে আপনার হচ্ছে ওই প্রবলেমটা সলভ করা লাগবে আর কি। আর এই ফোন স্ক্রিন রাউন্ড পাস করলে হচ্ছে আপনি পরে করতে হচ্ছে মেইন রাউন্ড, মেইন বা অনসাইট বলে, অনসাইট রাউন্ড বলা হয় ওইটাকে। ওইখানে হচ্ছে 3 থেকে 4টা রাউন্ড হয়, সিমিলার টু ফোন স্ক্রিন রাউন্ড। ওই 3 থেকে 4টা রাউন্ড হচ্ছে আপনি পাস করলে হচ্ছে তারপরে হচ্ছে আপনার টিম ম্যাচিং হয় আর কি। তারপর টিম ম্যাচিং বলতে হচ্ছে আপনার বোঝানো হচ্ছে যে টিম ম্যাচিং বলতে আপনি কোন টিমে কাজ করবেন, আপনি কোন টিমে ইন্টারেস্টেড, আপনার স্কিল হচ্ছে কোন টিমের সাথে ম্যাচ করে, ওই টিমে হচ্ছে আপনাকে তখন হচ্ছে হেল্প করবে আর কি। আপনি যদি হচ্ছে একটা সিনিয়র লেভেলে যদি হচ্ছে অ্যাপ্লাই করে থাকেন তাহলে হচ্ছে হয়তো টিম ম্যাচিং রাউন্ড হবে না, কারণ সিনিয়র লেভেলে আপনি জানেন আপনি কোন টিমের জন্য অ্যাপ্লাই করতেছেন, তো সিনিয়র লেভেলে টিম ম্যাচিং রাউন্ড হয় না। তো তারপরে হচ্ছে টিম ম্যাচিং হওয়ার পরে হচ্ছে অফার আর কি। তো এই হলো মোটামুটি ইন্টারভিউ প্রসেস। আর আমি হচ্ছে অ্যামাজন ছেড়ে গুগলে কেন গেলাম, তো আমার কাছে মনে হচ্ছিল যে হচ্ছে আহ আমি আমি অ্যামাজনে আমার রোলে অনেক খুশি ছিলাম আসলে, হচ্ছে আপনার আমার সবকিছু হ্যাপিলি চলতেছিল। আমি রিসেন্টলি আই গট প্রমোটেড টু SD2, তো সবকিছু ভালোভাবে চলতেছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে হচ্ছে তখন হচ্ছে আমাকে লিঙ্কডইনে হচ্ছে আপনার একজন রিক্রুটার হচ্ছে নক করছে আর কি গুগল থেকে, যে হচ্ছে আপনি কি ইন্টারভিউ দিতে চান। আমি বললাম যে হ্যাঁ, ইন্টারভিউ দিতে সমস্যা তো নাই, ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ দিতে সমস্যা কি। তো ইন্টারভিউ দিলাম, তারপরে হইলো, তারপরে হচ্ছে আপনার যে অফারটা ওরা অফার করছে, তো সেটা মনে হইলো যে হচ্ছে অফারটা আসলে ভালোই, এন্ড হচ্ছে গুগলের হচ্ছে অনেক রেপুটেশন ভালো ইন্ডাস্ট্রিতে আর কি, যে হচ্ছে অনেক পার্টস আছে, অনেক ভালো রেপুটেশন। তারপরে হচ্ছে তো আমি চিন্তা করলাম যে হচ্ছে আচ্ছা কনসিডার করাই যায় অফারটা। তো কনসিডার করলাম, তারপরে হচ্ছে দেখি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নতুন কিছু ট্রাই করাই যায়। এতদিন ধরে একটা জিনিস করতেছি। আমার আসলে একটা জিনিস হচ্ছে আমাকে অনেক সারপ্রাইজ করে যে হচ্ছে কত ভালো ভালো ইন্টারনাল টুল আছে। তো অ্যামাজনে যেই ভালো ভালো ইন্টারনাল টুল গুলা ছিল, অনেক ভালো ভালো ইন্টারনাল টুল ছিল যেগুলো হচ্ছে আপনাকে হেল্প করতো কোডিং এর জন্য বা আপনি ইউজ করতেন। তো আমার জানার ইচ্ছা ছিল যে হচ্ছে গুগলে কি আছে। তো ওইটা জানার ইচ্ছা থেকে হচ্ছে আমি হচ্ছে গুগলকে এক্সপ্লোর করতে চাইছিলাম, হয়তো ফিউচারে আই ডোন্ট নো, লাইক ফিউচারে হয়তো আমি অন্য কোথাও এক্সপ্লোর করবো কিনা। তো এটাই আর কি, যে হচ্ছে জানতে চাওয়া যে হচ্ছে এক্সপেরিয়েন্সটা হচ্ছে, আমি তো সারা জীবন হচ্ছে অ্যামাজনই কাজ করছি গুগলের আগে। তো আমি জানতাম না যে কি আমি মিস করতেছি, তো এটা জানতাম না। তো ওই ইচ্ছা থেকেই হচ্ছে আমার ওই গুগলের ডিসিশন নেওয়া আর কি। তো আমার মনে হয় যে সোফার লাইক আই এম হ্যাপি উইথ মাই ডিসিশন, এন্ড নতুন জিনিস এক্সপ্লোর করতে পারতেছি, নতুন একটা দেশ এক্সপ্লোর করতে পারতেছি, নতুন টিম, নতুন প্রোডাক্টস, নতুন নতুন চ্যালেঞ্জেস। তো সব মিলায় হচ্ছে আমি হ্যাপি আর কি আমার ডিসিশনে। হ্যাঁ, আমাদের আসলে স্টুডেন্টদের অনেক বেশি কোশ্চেন আছে আপনার কাছে, তারা অনেক কিছু জানতে চায় তাদের ফিউচার নিয়ে। তো আমরা হচ্ছে কিছু কোশ্চেন নোট করে নিয়েছি, আপনাকে থেকে সেই কোশ্চেন গুলোর অ্যান্সার জানতে চাচ্ছি। যেমন আমাদের একটা স্টুডেন্ট জানতে চেয়েছে যে টেক ইন্ডাস্ট্রিতে আসলে সিজিপিএ এটা কতটুকু ম্যাটার করে, সেটা ন্যাশনাল কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে হোক অথবা গুগলের ক্ষেত্রে হোক, আসলে সিজিপিএটা আসলে কতটুকু মেনটেন করতে হবে। আচ্ছা, আমি এখানে আমার ওপিনিয়ন হলো যে হচ্ছে একাডেমিক্স ম্যাটার করে। তো একাডেমিক্স ম্যাটার করে কারণ হচ্ছে আপনি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে আপনি সবকিছু শিখবেন না। কম্পিটিটিভ প্রোগ্রামিং জাস্ট আপনাকে প্রবলেম সলভিং শেখায়, কিন্তু আপনার ইন্ডাস্ট্রিতে আরো অনেক জিনিসগুলো লাগবে যেগুলো হচ্ছে আপনাকে একাডেমিক শেখায়। তো হচ্ছে যেমন ধরেন হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা হচ্ছে সিচুয়েশনের সাথে ডিল করা বা প্রপারলি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, প্রেজেন্টেশন স্কিলস, তারপরে হচ্ছে সফট স্কিলস গুলা যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার একাডেমিক্স আপনাকে শেখাবে। তো হচ্ছে আপনার একাডেমিক্স ম্যাটার করে, একাডেমিক্স হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি যথেষ্টই ম্যাটার করে। আর হচ্ছে একাডেমিক্সে আপনি কতটা ভালো ওইটার একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে আপনার সিজিপিএ। তো সিজিপিএ হচ্ছে আসলে সিজিপিএ অ্যাজ এ নাম্বার ম্যাটার করে না, কিন্তু আপনি একাডেমিক্সে কতটা ভালো এটা ম্যাটার করে। তো আমি বলবো যে হচ্ছে সিজিপিএ ম্যাটার করে, সিজিপিএ ম্যাটার করে, কিন্তু আপ টু এ সার্টেন পয়েন্ট, যার পরে হচ্ছে লাইক সিজিপিএ ম্যাটার করে না। সিজিপিএ হচ্ছে আপনাকে একটা জিনিস, সিজিপিএ দেখে হচ্ছে মানুষজন একটা জিনিস জাজ করতে পারে যে হচ্ছে আপনি কতটা ডেডিকেটেড, আপনি কতটা এফোর্ট দিতে পারেন। যে আপনি একটা সিজিপিএ রাখার জন্য একটা ভালো সিজিপিএ রাখা কিন্তু অনেক কঠিন একটা কাজ। তো একটা ভালো সিজিপিএ রাখার জন্য যেহেতু আপনি পরিশ্রম করতে পারছেন, আপনি ইন্ডাস্ট্রিতে এসে পরিশ্রম করতে পারবেন, এটা হচ্ছে আপনার সিজিপিএ দেখলে বোঝা যায়। কারণ ধরেন আপনার সিজিপিএ অনেক কম, এটা দেখে হচ্ছে আপনার মনে মানে কিছু কিছু ক্ষেত্রে মনে হইতে পারে যে হচ্ছে যে আপনি হয়তো লাইক প্রায়োরিটাইজ করতে পারেন না, আপনি হয়তো এফোর্ট দেন না, এরকম মনে হইতে পারে আপনার সিজিপিএ অনেক বেশি কম হইলে।
তো সিজিপিএটা আসলে এইটুকু পর্যন্তই ম্যাটার করে, যে আপনি কতটুকু এফোর্ট দিতে পারবেন তার অ্যাবিলিটিটা জাজ করার। কিন্তু সিজিপিএ দেখে যে হচ্ছে আপনার ইন্টারভিউতে কল করবে না, ওই রকমও না। লাইক গুগল হচ্ছে আপনার সিজিপিএ দেখে না, অ্যামাজন আপনার সিজিপিএ দেখে না, ওরা আপনার বাকি জিনিসগুলো দেখে। তো সিজিপিএ আপনার লাইফে আপনার সাকসেসফুল হইতে হলে আপনার একাডেমিক্স এর দরকার আছে। একাডেমিক্স আপনাকে অনেক কিছু শেখাবে যেগুলো দরকার আছে। আর আপনি একাডেমিক্স শিখতে গেলে হচ্ছে আপনার সিজিপিএ ভালোই থাকবে, একাডেমিক্সে ভালো করতে গেলে সিজিপিএ ভালোই হবে। তো আমার মনে হয় যে সিজিপিএ ভালো রাখার চেষ্টা করা দরকার। কিন্তু হচ্ছে যদি হচ্ছে আপনার সিজিপিএ খারাপ হয় তাইলেও হইতেছে আপনার আশাহত হওয়ার কিছু নাই, কারণ দেশি এবং বিদেশি কোম্পানি, অনেক কোম্পানি আছে যারা হচ্ছে সিজিপিএ দেখেন। ইনফ্যাক্ট আমি কিছু কিছু কোম্পানি জানি যারা হচ্ছে আপনার সিজিপিএ বেশি ভালো হইলে আপনার ইন্টারভিউ কল করেন, কারণ হচ্ছে ওরা মনে করে যে হচ্ছে আপনার সিজিপিএ বেশি ভালো হইলে আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বেশি দিন থাকবেন না বা এরকম কিছু একটা। তো ইয়া, তো দুইটাই হচ্ছে আপনার ভ্যালিড, কিন্তু আমার মনে হয় যে সিজিপিএ ভালো রাখার চেষ্টা করা উচিত, কারণ হচ্ছে একাডেমিক্সে অনেক কিছু শেখার আছে যেগুলো হচ্ছে আপনি একাডেমিক্সের বাইরে কোথাও শিখতে পারবেন। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনটা পিক করছি। নেক্সট একটা স্টুডেন্টের কোয়েশ্চেন হচ্ছে যে আসলে বড় বড় টেক কোম্পানিগুলোতে সফট স্কিলের পাশাপাশি নেটওয়ার্কিংটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট? অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে কর্পোরেট, মানে আপনি একটা যত বড় কোম্পানিতেই যান কর্পোরেট কালচার গুলো থাকবেই। আর কর্পোরেট কালচারে হচ্ছে আপনার নেটওয়ার্কিং হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি একটা জিনিস বিশ্বাস করি যে হচ্ছে আমি একটা ইন্ডাস্ট্রি লেভেল থেকে বলতেছি আর কি, যে হচ্ছে আপনি একটা কাজ করতেছেন, এটা যতটা ইম্পর্টেন্ট আপনি কাজটাকে কত ভালোভাবে প্রেজেন্ট করতেছেন ওইটা হচ্ছে ঠিক ততটাই ইম্পর্টেন্ট। তো আপনি ধরেন একটা ইউনিভার্সিটিতে হচ্ছে আপনি একটা থিসিস করলেন, এখন থিসিস হচ্ছে যে আপনি থিসিসে একটা অনেক ভালো কাজ করলেন, অনেক ভালো কিছু করলেন, কিন্তু হচ্ছে আপনি থিসিসটাকে হচ্ছে ফাইনাল প্রেজেন্টেশনে গিয়ে ডিফেন্ড করতে পারলেন না ঠিক মতো, আপনি সবকিছু প্রেজেন্ট করতে পারলেন না, তাহলে কিন্তু হইতেছে ওই আপনার যে ওই ইফোর্টটার ভালো ইভ্যালুয়েশন হবে না। তো আপনার টেক ইন্ডাস্ট্রিতেও এটা হয় যে হচ্ছে আপনার আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারা লাগবে, যে হচ্ছে আপনি এই কাজটা কেন করতেছেন, এই কাজটা আপনি কত ভালোভাবে করলেন, এই কাজটা ভালোভাবে কিভাবে করলেন। আর নেটওয়ার্কিং বলতে হইতেছে যে অন্য মানুষদের সাথে হইতেছে যেই বড় বড় টেক ইন্ডাস্ট্রিতে আমি যে জিনিসটা দেখছি সবাই হচ্ছে অনেক হেল্পফুল, সবাই হচ্ছে আপনাকে হেল্প করার জন্য ওয়েট করতেছে, কিন্তু হচ্ছে আপনার হেল্প চাওয়া লাগবে। তো হেল্প চাওয়া না চাইলে হচ্ছে আপনাকে নিজে থেকে এসে আপনাকে হেল্প করবে না। তো আপনি হচ্ছে অনেক কিছু প্রবলেম ফেস করবেন, যে প্রবলেম গুলো হয়তো অন্য আরেকজন আগে থেকে ফেস করে আসছে। তো আপনার ফেস করা প্রবলেম যে অন্য আরেকজনের কাছ থেকে হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স শেয়ার করলেন বা হচ্ছে কিছু করলেন, তখন হচ্ছে অনেক বেশি হেল্পফুল হয় আপনার প্রবলেমটা সলভ করার জন্য আর কি। তো আমার মনে হয় যে হচ্ছে নেটওয়ার্কিং অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড নেটওয়ার্কিং হচ্ছে আপনার ল্যাডার, মানে আপনার ক্যারিয়ার ল্যাডারে তাড়াতাড়ি আগাইতে হচ্ছে অনেক হেল্পফুল করবে নেটওয়ার্ক। যে আপনি আপনি যদি হচ্ছে আপনি যদি জানেন যে হচ্ছে আপনার একটা প্রবলেম আছে, এই প্রবলেমটার জন্য কার কাছে গেলে বেটার হবে বা কে কে আপনাকে হেল্প করতে পারবে, এরকম যদি আপনার মানুষজন চেনা জানা থাকে তাহলে হচ্ছে আপনার ওই প্রবলেম গুলো তাড়াতাড়ি সলভ হয়। নিজে একা একা ফাইট করার চেয়ে আরেকজন যদি সাথে থাকে তাহলে হচ্ছে আপনার মনোবলও পাওয়া যায় এন্ড হচ্ছে আপনার ফাইটও করা যায়। তো হচ্ছে নেটওয়ার্কিং হ্যাঁ অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড ইউনিভার্সিটিতে নেটওয়ার্কিং স্কিল ডেভেলপ করা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। লাইক অনেক 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 ভালো ভালো কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের ইউনিভার্সিটিতে ছিল আর কি। ধরেন আপনার ডিবেটিং ক্লাব বা কালচারাল ক্লাবস, ওগুলা থেকে হচ্ছে নেটওয়ার্কিং অনেক ভালোভাবে শেখা যায়। তো ওইগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। নেক্সট আরেকজন স্টুডেন্ট আসলে জানতে চেয়েছে যে তারা যদি ইউনিভার্সিটির লাইফ থেকে মানে একদম শুরু থেকে নিজেকে চায় যে আমি নিজেকে গুগলে দেখতে চাই বা অ্যামাজনে দেখতে চাই কিংবা বড় বড় টেক কোম্পানিতে দেখতে চাই, সেক্ষেত্রে আসলে তাদের 4 বছরের জার্নিটা বা 4 বছরের রুটিনটা আসলে কেমন হওয়া উচিত? আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টার্গেট ফিক্স করা। তো আপনি যেহেতু টার্গেট ফিক্স করে ফেলতে পারছেন, এটা হচ্ছে কংগ্রাচুলেশনস, যে হচ্ছে টার্গেট অলরেডি ফিক্স হয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট নিজের এফোর্টটা দেওয়া লাগবে। আর সেকেন্ড যেই জিনিসটা সেটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে পারসিস্টেন্সি। তো পারসিস্টেন্সি বলতে হচ্ছে আপনার লেগে থাকা লাগবে বেসিক্যালি, যে আপনার এই টার্গেটটা স্টিক করা লাগবে, আপনার ডিমোটিভেটেড হইলে হবে না। এন্ড হচ্ছে আপনার কখনো এরকম হওয়া যাবে না যে হচ্ছে আমি ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না বেসিক্যালি। অনেক ধরনের ডিস্ট্রাকশন আছে ইউনিভার্সিটিতে, অনেক মানুষজন অনেক ধরনের ডিস্ট্রাকশনে পড়ে, যে হচ্ছে আপনার অনেক ধরনের ডিস্ট্রাকশন আছে, আমি এগুলোর নাম বলবো না, বাট হচ্ছে আপনার ওই ডিস্ট্রাকশন গুলো থেকে নিজেকে ছড়ায় রাখা লাগবে এন্ড হচ্ছে পারসিস্টেন্টলি এফোর্ট দেওয়া লাগবে। তো আমি একটা এক্সাম্পল দিই, হচ্ছে আপনার
গুগলে বা অ্যামাজনে ইন্টারভিউ গুলা হচ্ছে আপনার ইন্টারভিউ গুলো হবে আপনার অ্যালগরিদম বেস। তো আমি একটা এক্সাম্পল যেটা দেওয়ার চেষ্টা করি সবসময়, যে হচ্ছে আপনি ধরেন হচ্ছে এক মাসে যদি আপনি 10টা করে অ্যালগরিদম শেখেন, এক মাসে 10টা অ্যালগরিদম শেখা মানে হচ্ছে আপনার প্রতি 2 দিন একটা অ্যালগরিদম শেখা। এটা অনেক কঠিন হয়ে যেতে পারে, কিন্তু এক মাসে আসলে 3-4টা অ্যালগরিদম শেখা কিন্তু অনেক সোজা। মানে হচ্ছে আপনি এক সপ্তাহে যদি একটা করে অ্যালগরিদম শেখেন, তাহলে এক মাসে আপনার 4টা অ্যালগরিদম শেখা হয়ে যাবে। তো এখন এক মাসে যদি 4টা অ্যালগরিদম হয়, তাহলে হচ্ছে আপনার বছরে হইতেছে 52টা, আর 4 বছরে হইতেছে আপনার কত, 4 বছরে হইতেছে আপনার 208টা। তো 208টা অ্যালগরিদম কি আপনার পৃথিবীতে আছে? আমার মনে হয় না 208টা অ্যালগরিদম আছে যেগুলো শেখা লাগবে। তো 208টা অ্যালগরিদম নাই যেগুলো হচ্ছে আপনার শেখা লাগবে। তো কিন্তু হচ্ছে জিনিসটা হচ্ছে যে মানুষজন কি করে, যে হচ্ছে মানুষজন হচ্ছে এই এক মাস করলো, তারপর গ্যাপ দেয়, তারপর এক মাস করলো, তারপর গ্যাপ দেয়, তারপর এক মাস করলো, তারপর গ্যাপ দেয়। তো এই জন্য হচ্ছে মানুষজন হচ্ছে ওই লেভেলে পৌঁছাতে পারে না। তা আমার মনে হয় যে হচ্ছে ওই লেভেলে পৌঁছানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই লেগে থাকা, পারসিস্টেন্টলি লেগে থাকা। তো সবসময় যেন হচ্ছে কোনো গ্যাপ না দেয়, গ্যাপ দিলেই হচ্ছে আপনার স্কিল আপনার হয়ে যাবে। আর 4 বছর জার্নিতে হচ্ছে আমি বলবো যে হচ্ছে ইউনিভার্সিটির যেই কারিকুলার কোর্স গুলো আছে, লাইক কো কারিকুলারের বাইরে, লাইক আপনার যে একাডেমিক কোর্স গুলো আছে, ওই কোর্স গুলো খুব ভালোভাবে করা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ওই কোর্স গুলো হচ্ছে আপনাকে বেসিক তৈরি করবে, যেটা হচ্ছে আপনি সিভিতে অ্যাড করবেন, প্রজেক্টস গুলো আপনি সিভিতে অ্যাড করবেন। তারপরে হচ্ছে আপনার যে নলেজ গুলো আছে, ওই নলেজ গুলো আপনাকে হেল্প করবে, আপনি সফট স্কিল শিখবেন। তো হচ্ছে আপনার একাডেমিক্সও ইম্পর্টেন্ট। আর একাডেমিক্স এর বাইরে হচ্ছে আপনার রেগুলার এই প্রবলেম সলভিং এ টাইম দেওয়া, আমি বলবো যে হচ্ছে কমিউনিটি প্রোগ্রামিং এ টাইম দেওয়া। আর কমিউনিটি প্রোগ্রামিং আপনার ভালো না লাগলে আপনি হচ্ছে অন্যান্য প্রবলেম সলভিং যেই অ্যাক্টিভিটি গুলো আছে ওগুলোতে আপনি টাইম দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে আর কি ওইটাতে টাইম দিতে পারেন আর কি। তো এটাই আর কি। তো আমি বলবো যে হচ্ছে রেগুলার লেগে থাকা, রেগুলার পড়াশোনা করা, জাস্ট এক্সামের আগে রাতে পড়াশোনা না করা। আবার এই রেগুলার হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিতে টাইম দেওয়া, জাস্ট হচ্ছে আপনার কোনো ইভেন্টের আগে টাইম না দেওয়া, এরকম। সো রেগুলারিটি ম্যাটার করে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ অনেক। আমাদের নেক্সট আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে এখন যেটা সচরাচর শোনা যাচ্ছে আসলে আশেপাশে, যে এআইটা আমাদের যেমন হেল্প করতেছে, তেমন কিন্তু এআই অনেকের জব শেষ করে দিচ্ছে, এরকমটাও কথা শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে এই টেক ইন্ডাস্ট্রিতে বা আমাদের সেক্টরটাতে এআই কতটুকু আমাদের জবটা নিয়ে নিতে পারবে, বা আমরা আসলে এই এআই যুগে কতটুকু আমাদের জব সেক্টরটা হচ্ছে সিকিউর করে রাখতে পারবো, এই বিষয়ে আপনার মতামত? আমার মনে হয় যে হচ্ছে এআই এখনো অনেক দূরে আর কি, যে হচ্ছে আপনাকে কমপ্লিটলি রিপ্লেস করার যে অনেক অনেক দূরে আছে। তো আমার মনে হয়, আর এটা পার্সোনাল অপিনিয়ন আমার, যে হচ্ছে অনেক মানুষ অনেক ডিফারেন্ট অপিনিয়ন আছে। তো আমার অপিনিয়ন হলো যে হচ্ছে এআই হচ্ছে একটা টুল যেটা হচ্ছে আপনি ইউজ করবেন। লাইক একটা মিম কয়েকদিন আগে আমি দেখছিলাম যে হচ্ছে লাইক গরু হচ্ছে মানুষকে, মানে ট্রাক্টর গরুকে রিপ্লেস করে দিচ্ছে। লাইক হাল চড়ানোর ক্ষেত্রে আগে মানুষ হচ্ছে গরু দিয়ে হাল চড়াইতো, ট্রাক্টর এসে গরুকে রিপ্লেস করে দিচ্ছে আর কি, এরকম একটা মিম ছিল। তো এআই আসলে এরকম না যে হচ্ছে গরুকে রিপ্লেস করে দিবে। এআই হচ্ছে হালের মতো, যেটা হচ্ছে আপনি হচ্ছে ওই ট্রাক্টর যে চালাবে তার মতো। তো হচ্ছে আপনার হচ্ছে এআই এর যুগে টিকে থাকার জন্য কি করা লাগবে, হচ্ছে আপনাকে এআই ইউজ করা শেখা লাগবে। তো আপনি হচ্ছে দুইটা অপশন আছে, আপনি হয়তো এআই তৈরি করবেন, অথবা হচ্ছে আপনি এআই ইউজ করবেন, দুইটা যে কোনো একটা। তো আমার মনে হয় যে দুইটা সেক্টরই হচ্ছে আপনার অপরচুনিটিস অনেক এন্ড অনেক থাকবে। তো আমার মনে হয় না যে হচ্ছে জব কমে যাবে, লাইক জব যতটা গ্রোথ হচ্ছিল অতটা গ্রোথ হবে না। তো বাট হচ্ছে আপনাকে রিপ্লেস করতে পারবে না এআই এত সহজে। লাইক নতুন নতুন প্রবলেমস তৈরি হবে, নতুন এআই এর নতুন নতুন যত টুলস তৈরি হয় তার সাথে সাথে নতুন নতুন প্রবলেমস তৈরি হয়। যে আমরা এখন যে প্রবলেম গুলো সলভ করতেছি এআই ছাড়া, ফিউচারে হয়তো ডিফারেন্ট প্রবলেম সলভ করবো, কিন্তু এআই ইউজ করে ডিফারেন্ট প্রবলেম সলভ করবো। তো যত নতুন টেকনোলজি আসবে তত হচ্ছে নতুন প্রবলেম তৈরি হবে, এখন মানুষের দরকার হবে আর কি। তো আমার মনে হয় যে হচ্ছে জব যথেষ্ট সিকিউর, কিন্তু হচ্ছে আপনার এডাপ্ট করার ক্যাপাবিলিটি থাকা লাগবে, অ্যাডাপ্টেবল হওয়া লাগবে। যে আমার নতুন একটা টুল আসলো, আমি টুলটা ইউজ করে নতুন কিছু করব। তো এরকম হচ্ছে একটা মেন্টালিটি থাকা লাগবে, যে হচ্ছে আমি একটা টুল শিখে তারপরে হচ্ছে ইউজ করতে চাই, এরকম মেন্টালিটি থাকা লাগবে আর কি। এখন আপনার যদি মনে হয় যে হচ্ছে যে এক্সাম্পলটা আমি আবার দিছিলাম, যে হচ্ছে আপনি একটা ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক শিখছেন, আপনি প্রবলেম সলভিং শিখেন নাই, আপনি ওই ফ্রেমওয়ার্কটা দিয়ে সারা জীবন খাইতে চান। কিন্তু হচ্ছে এখন দেখা গেল যে হচ্ছে আপনার একটা এআই মডেল আসছে, যে মডেলটা হচ্ছে আপনার ওই ফ্রেমওয়ার্কে সবকিছু করে ফেলতে পারে। তো তখন কি হবে, তখন হইতেছে আপনি একটা বিপদে পড়ে যাবেন।
তো এই জন্যই হইতেছে আপনার নলেজটা, আপনার সেক্টরটা ব্রড রাখা দরকার, যে হচ্ছে আপনার প্রবলেম সলভিং করলে হচ্ছে আপনি একজন সলভার। তো আপনি হচ্ছে আপনি টুলস থাকলে আপনি টুলস ইউজ করে প্রবলেম সলভ করেন, আপনার টুল কি আছে ওটা ম্যাটার করে না। এখন যদি আপনি টুল স্পেসিফিক প্রোগ্রামার হয়ে যান তাহলে হচ্ছে আপনার ম্যাটার করবে, তখন হচ্ছে আপনার ওই টুলটা রিপ্লেস হয়ে গেলে এআই দিয়ে, তখন হচ্ছে আপনার স্কিলটা অবসলিট হয়ে যাবে, এন্ড হচ্ছে আপনি হচ্ছে তখন হইতেছে ওই যে জব সিকিউরিটি মানে জব সিকিউরিটি থাকবে না আর কি আপনার, তখন আপনার স্কিলের জন্য তখন জব দরকার হবে না, কারণ আপনার স্কিল তখন হইতেছে রিপ্লেসড হয়ে গেছে। তো আমার মনে হয় যে হচ্ছে ওই জন্য হচ্ছে একটা পার্টিকুলার স্কিল ডেভেলপ করার, একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্কে স্কিল ডেভেলপ করার চেয়ে একটা পার্টিকুলার বেসিক স্কিল ডেভেলপ করা বেটার আর কি। আচ্ছা, আর সর্বশেষ যদি আমরা জানতে চাই যে আসলে আমাদের সব স্টুডেন্টের একটা কমন কোয়েশ্চেন, যেহেতু আমরা এত স্পেশাল একটা গেস্ট পেয়েছি আজকে আমাদের মাঝখানে, এটা আসলে আমরা অনেক ব্লেসড ফিল করছি যে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, এটা আমাদের কাছে আসলে অনেক বড় একটা জিনিস। সব স্টুডেন্টদের কমন কোয়েশ্চেন হচ্ছে যে ভাই আপনার থেকে গাইডলাইন চাচ্ছে যে আপনি কি বলেন যে তোমরা 4টা বছর কিভাবে ইউটিলাইজ করো একদম টোটালি ফার্স্ট টু লাস্ট, যাতে তোমরাও অ্যামাজনের মতো বড় জায়গা, গুগলের মতো বড় জায়গাটা ইজিলি ক্র্যাক করতে পারো। আপনার একদম 4 বছর থেকে শুরু করে অ্যামাজন পর্যন্ত যদি বা গুগল পর্যন্ত যদি আপনি সবার জন্য একটা গাইডলাইন দিতেন, এটা সবার জন্য অনেক ভালো হতো। হ্যাঁ, আমি হচ্ছে এই ব্যাপারে আমি বলবো যে হচ্ছে আমি অনেকবার বলছি ব্যাপারটা, যে হচ্ছে আমার মনে হয় যে হচ্ছে এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যে হচ্ছে আমার মনে হয় যে প্রবলেম সলভিং শেখার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং। তো আমার মনে হয় যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা উচিত সবার, একটু একটু হলেও করা উচিত। এখন কম্পিটিটিভ প্রোগ্রামিং এ হচ্ছে আপনার সবসময় টাইম দেওয়া লাগবে এরকম না, আমার মনে হয় যে একটু একটু হলেও করা উচিত কম্পিটিটিভ প্রোগ্রামিং আর কি। আর একাডেমিক্স ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে হচ্ছে একাডেমিক্স হচ্ছে জাস্ট সিজিপিএ রাখার জন্য না, জাস্ট গ্রেড ভালো করার জন্য না। একাডেমিক্স হচ্ছে নিজের সিভিতে জিনিসপত্র অ্যাড করার জন্য, নিজেকে ইন্ডাস্ট্রির জন্য তৈরি করার জন্য। ওইভাবে হচ্ছে একাডেমিক্সকে নিয়ে তারপর হচ্ছে একাডেমিক্সে হচ্ছে টাইম দেওয়া আর কি। তো এই দুইটা জিনিস যদি কেউ করতে পারে তাহলে হচ্ছে আর বাকিগুলা হচ্ছে অটোমেটিক্যালি চলে আসবে আর কি। তো তারপরে হচ্ছে গোল সেট করা, আমার যেটা মনে হয় যে হচ্ছে একটা গোল সেট করা, যে হচ্ছে এই এক নৌকা থেকে আরেক নৌকা, এক নৌকা থেকে আরেক নৌকা এইভাবে লাফায় না চলে একটা নৌকা বেসিক্যালি ঠিক করা, একটা গন্তব্য ঠিক করা, তারপরে হচ্ছে ওই গোল সেট করে ওই গোলের দিকে তাকায় থাকা। এখন ধরেন হচ্ছে আপনি টার্গেট করতেছেন গুগল, আপনার হয়তো লাইক গুগল না হয়ে হইতেছে আপনার একটা বড় মাল্টিনেশনাল কোম্পানিতে হইল, লাইক আপনি যদি অনেক বড় টার্গেট করেন তাহলে হচ্ছে আপনার ওইটা হবে। কিন্তু আপনার যদি টার্গেটই থাকে হচ্ছে আপনার যে হচ্ছে ছোট টার্গেট থাকে, তাহলে হচ্ছে আপনার বড়টা হওয়ার পসিবিলিটি কিন্তু খুব কম। তো হচ্ছে আমার মনে হয় যে গোলটা অনেক বড় হওয়া উচিত, যেন হচ্ছে আপনি ওই বড় গোলকে অ্যাচিভ করতে গিয়ে এফোর্ট দিতে গিয়ে ছোট ছোট গোলগুলো হচ্ছে আপনার আস্তে আস্তে আপনার আসতে থাকবে আর কি। তো আমার মনে হয় যে হচ্ছে গোল সেট করা এন্ড হচ্ছে ওই গোলের জন্য পারসিস্টেন্টলি হচ্ছে এফোর্ট দেওয়া, রেগুলারলি এফোর্ট দেওয়া। তো এটাই আমার টার্গেট। আর হচ্ছে আমি বলবো যে হচ্ছে আমি গাইডলাইনের জন্য যদি হচ্ছে আপনার কোনো পার্সোনাল গাইডলাইন দরকার হয় তাহলে হচ্ছে আপনারা যে কেউ আমাকে নক দিতে পারেন, হয়তো আমি সাথে সাথে রিপ্লাই দিতে পারবো না, হয়তো বিজি, বা হচ্ছে আপনার পরে হচ্ছে হয়তো লাইক উইকেন্ডে বা হচ্ছে কখনো রিপ্লাই দিব। তো হচ্ছে আমাকে বা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যে কাউই আছে, যে কাউকে যদি আপনি নক দেন, ইন্ডাস্ট্রির মানুষজন অনেক ফ্রেন্ডলি, বাট হচ্ছে নক দেওয়া লাগবে, মানুষজনকে হচ্ছে গাইডলাইন চাওয়া লাগবে, বা রেফারাল দরকার হলে আপনার রেফারাল চাওয়া লাগবে। আমিও হচ্ছে লাইক গুগলে যখন অ্যাপ্লাই করছি তখন হচ্ছে রেফারাল দিয়ে অ্যাপ্লাই করছি। তো হচ্ছে আপনার রেফারাল চাওয়া লাগবে এন্ড হচ্ছে মানুষজনের কাছ থেকে গাইডলাইন নেওয়া লাগবে। তো হচ্ছে আপনার পার্সোনালাইজ গাইডলাইন দরকার হলে আপনি কাউকে নক দিবেন, আমাকে নক দেওয়া লাগবে এরকম না। আপনার হচ্ছে লিঙ্কডইনে হচ্ছে আপনার লিঙ্কডইনে মানুষজনের অভাব নেই যারা হচ্ছে আপনাকে হেল্প করার জন্য রেডি হয়ে বসে আছে, কিন্তু আপনার জাস্ট হেল্পটা চাওয়া লাগবে। তো হচ্ছে আপনি হেল্পটা চাবেন এন্ড হইতেছে আপনার অনেকগুলো মানুষের অপিনিয়ন নেবেন, তারপর হচ্ছে মনে হবে যে হচ্ছে আচ্ছা সবাই যখন এটা বলতেছে আমি এটাই করি, তো হচ্ছে আপনার নিজের ডিসিশনটা নেওয়া ইজিয়ার আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন আমাদের মহসিন হোসেন স্যারকে রিকোয়েস্ট করবো তার কিছু মূল্যবান বক্তব্য আর আপনার জন্য কিছু কোয়েশ্চেন রাখার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের শুনতে পাচ্ছেন না? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, মাসুমকে আসলে অনেক ধন্যবাদ, কারণ অনেক বিজি শিডিউলের মধ্যে সময় বের করছে, এই জন্য অনেক ধন্যবাদ। আসলে আমি কিছু প্রশ্ন আর কি স্টুডেন্টদের থেকে আমি নিলাম আর কি। তো তাদের মাঝখানে অনেকে আর কি একটু আপডেটেড প্রশ্নগুলা করছে যে আমি কিভাবে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই।
তো এরকম কিছু ফ্রিকোয়েন্ট প্রশ্নই তারা করছে আর কি গুগল ফর্মে। তো ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আসলে কি হওয়া উচিত আমার মনে হয়? তোর তোর দিক থেকে এটা আসলে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আসলে কোনটা আসলে কোন অ্যাপ্রোচে আগানো বেটার আর কি? হ্যাঁ, তো আমি হচ্ছে এটা নিয়ে হচ্ছে কথা বলছি আগেও। তো হচ্ছে আমার মনে হয় যে হচ্ছে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার অবশ্যই একজন ভালো প্রবলেম সলভার হওয়া লাগবে। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে ভালো প্রবলেম সলভার হওয়া লাগবে। কারণ ধরলাম হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই। হচ্ছে আমি গত কয়েকদিন একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, যেখানে হচ্ছে আপনার গুগলের ওয়েবসাইট গুলোতে হচ্ছে আপনি হচ্ছে সার্ভে দেখতে পাবেন আর কি। তো আপনি হচ্ছে সার্ভে দেখা যাবে যে হচ্ছে আপনার সার্ভে দিয়ে আপনার ওপিনিয়ন নিবে আর কি। তো এখন এই প্রবলেমটা সলভ করতে গিয়ে হচ্ছে আমার অনেক কিছু করা লাগছে, যে হচ্ছে আমার চিন্তা করা লাগছে যে হচ্ছে আমি কিভাবে ইউজ করবো, আমি কিভাবে হচ্ছে ইউজার ইনপুট নিব, আমি কিভাবে ইউজারের রেসপন্স নিব, আমি কিভাবে একজন ইউজারকে ইউআইটা কিভাবে বানাবো বা এগুলা। তো এগুলার প্রতিটা স্টেপই হচ্ছে প্রবলেম সলভিং, যে হচ্ছে আপনি কিভাবে করবেন, কি টুল আছে আপনার কাছে, টুলগুলো প্রতিটা স্টেপই হচ্ছে প্রবলেম সলভিং। তো একজন ভালো সফটওয়্যার ডেভেলপার অবশ্যই একজন ভালো প্রবলেম সলভার হওয়া লাগবে। আর বাকি যে জিনিসগুলো হচ্ছে যে হচ্ছে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার অবশ্যই অ্যাডাপ্টেবল হওয়া লাগবে। যে আপনি একটা টুল শিখছেন, ওই টুলটা দিয়ে সারা জীবন আপনি চাকরি করে খাবেন এরকম চিন্তা ভাবনা রাখা যাবে না। আপনার হচ্ছে পড়াশোনা করা লাগবে, নতুন নতুন টুল আসবে, নতুন নতুন টুল নিয়ে পড়াশোনা করা লাগবে, নতুন নতুন টুল ইউজ করা লাগবে। তো এরকম মানসিকতা থাকা লাগবে কি, যে হচ্ছে আমি নতুন টুল আসে, নতুন টুল হচ্ছে আমি শিখতে চাই, এন্ড হচ্ছে আমি শিখে ওটা ইউজ করতে চাই। আর আরেকটা জিনিস হচ্ছে তাড়াতাড়ি শিখতে পারা। মানে হচ্ছে আপনি যত তাড়াতাড়ি একটা জিনিস শিখতে পারবেন আপনার জন্য তত তাড়াতাড়ি ভালো। এখন যদি হচ্ছে আপনার একটা জিনিস শিখতে যদি হচ্ছে আপনার 1 বছর লাগে, দেখবেন যে আরেকজন মানুষ যে হচ্ছে ভালো প্রবলেম সলভার, সে জিনিসটা 1 মাসে শিখে নিচ্ছে। তো হইতেছে আপনার চেয়ে অবশ্যই সে একজন ভালো সফটওয়্যার ডেভেলপার, যে হচ্ছে 1 মাসে শিখে হইতেছে সে হয়তো 1 বছরের প্রবলেমটা সলভই করে ফেললো। আপনার জিনিসটা শিখতে হচ্ছে 1 বছর লাগতেছে। তো তাড়াতাড়ি শিখার যে ইচ্ছাটা আছে ওইটা। তো আমার কাছে মনে হয় যে প্রবলেম সলভিং, তাড়াতাড়ি জিনিসটা শিখতে পারা বা তাড়াতাড়ি জিনিস লার্ন করতে পারা, লার্নিং এর অ্যাবিলিটি, আর হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি, এই সবগুলো জিনিসই হচ্ছে আপনাকে কম্পিটিটিভ প্রোগ্রামিং শেখায় আর কি। এই জন্যই হচ্ছে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে মানুষকে সাজেস্ট করি। তো আমার মনে হয় যে হচ্ছে সবার এই জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং একটু একটু করে হলেও করা উচিত। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আরো কিছু ভালো ভালো সফট স্কিল থাকা দরকার একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, যেরকম হচ্ছে আপনার প্রেজেন্টেশন স্কিলস। তো হচ্ছে আপনি কি করতেছেন ওইটা ইম্পর্টেন্ট, আপনি মানুষজনকে বুঝাইতে পারতেছেন ওইটা ইম্পর্টেন্ট। যে যেমন হচ্ছে আপনি একটা প্রবলেমে, আপনাকে তো হচ্ছে একটা কোম্পানি হচ্ছে আপনাকে পে করতেছে যে একটা কাজ করার জন্য। তো আপনি একটা কাজ যে করতেছেন ওই কাজটা যে ইম্পর্টেন্ট ওইটাকে হচ্ছে আপনাকে বোঝানো লাগবে, যে হচ্ছে আপনার ওই লিডারশিপকে, আপনার ম্যানেজারকে বা হচ্ছে আপনার ওই ডিরেক্টরকে বোঝানো লাগবে যে হচ্ছে আপনি যে কাজটা করতেছেন ওই কাজটা ইম্পর্টেন্ট, ওই কাজটার ইম্প্যাক্ট আছে। তো ওই সফট স্কিল গুলো থাকাও ইম্পর্টেন্ট, যে হচ্ছে আপনি কেন কাজটা করতেছেন ওইটা বোঝাতে পারা। পাশাপাশি হচ্ছে নেটওয়ার্কিং স্কিলস, কখন মানুষের কাছে হেল্প চাইতে হবে, কখন মানুষজনকে হেল্প করতে হবে, এই জিনিসগুলা। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, সফট স্কিলস অনেক ইম্পর্টেন্ট আর কি। তো এটাই আর কি, প্রবলেম সলভিং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর পাশাপাশি হচ্ছে সফট স্কিলস গুলো অনেক ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন ফ্রিকোয়েন্টলি আসে যে আসলে অনেকে যখন প্রবলেম সলভিং শুরু করে বিভিন্ন অনলাইন জাজগুলা থেকে, তো দেখে যে তার পাশাপাশি যে তার ফ্রেন্ডস গুলা অনেক আগায় যাচ্ছে বা তার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তারপর হচ্ছে সে আসলে কোনো আউটপুট পাচ্ছে না, হতাশ হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে, তারপর আবার কয়েক মাস পরে আবার সে আবার ফোকাস নিয়ে আসতে যাচ্ছে, মানে একটা হতাশায় ভুগতেছে। তো সেই ক্ষেত্রে তার যদি সে এই জিনিসটা আবার অনেকে ডিসিশন লেস হয়ে যায় যে আমি আসলে কি করতে যাচ্ছি, এটাই সে সিদ্ধান্ত নিতে পারতেছে না। তো এরকম সিচুয়েশনে আসলে কিভাবে সে নিজেকে রিকভার করে ভালো প্যাশনেট বা ফোকাস থাকতে পারে, সেটার জন্য তোর সাইড থেকে আসলে কি পরামর্শ? যে তুই যখন প্রবলেম সলভিং করতি যে তখন হতাশা তো নরমালি থাকতো, তো সেই ক্ষেত্রে কিভাবে এটা কোপ আপ করতে আর কি? আমার এখানে মনে হয় যে হচ্ছে নিজেকে কার সাথে কম্পেয়ার করা ঠিক না। এখানে হচ্ছে আমি এটা নিয়ে একটা আর্টিকেল লিখছিলাম যে হচ্ছে ইউর অনলি কম্পিটিশন ইজ ইউ। তো নিজেকে কার সাথে কম্পেয়ার করা উচিত না। একজন হয়েছে ভালো ডেভেলপমেন্ট, একজনের ডেভেলপমেন্ট এরকম হবে, আরেকজন ডেভেলপমেন্ট এরকম হবে, লাইক লগারিদমিক গ্রাফের মতো হবে।
তো যার হইতেছে ডেভেলপিং, যে হইতেছে লিনিয়ারলি ডেভেলপ করতেছে তার ডেভেলপমেন্টটা অনেক ভিজিবল, কিন্তু যে হইতেছে শুরুর দিকে ডেভেলপ কম হইতেছে তারপরে অনেক বেশি ডেভেলপ হইতেছে তার আসলে শুরুর দিকে হইতেছে অনেক ডিপ্রেসিং লাগে। তো আমার মনে হয় যে হচ্ছে এক্ষেত্রে সবচেয়ে ভালো সাজেশন হবে হচ্ছে কার সাথে কম্পেয়ার না করা, নিজের সাথে নিজেকে কম্পেয়ার করা। যে হচ্ছে আমি গতকালকে হচ্ছে একটা অ্যালগোরিদম শিখছি, তো তার মানে কি আমি হচ্ছে গতকালকে যে একটা অ্যালগোরিদম জানতাম তার থেকে এখন একটা বেশি অ্যালগোরিদম জানি। তো এখন নিজের সাথে নিজেকে কম্পেয়ার করলে হচ্ছে ওই মোটিভেশনটা পাওয়া যায় যে হচ্ছে আমি গতকালকে চেয়ে হচ্ছে আজকে বেটার, আমি আজকে থেকে আগামীকালকে বেটার হবো আরো। তো তারপরে হচ্ছে এভাবে আগাইতে থাকবে আর কি, এভাবে আগাইতে থাকলে হচ্ছে কোনো সমস্যা হবে না আর কি। তো আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে যে হচ্ছে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার না করা, অন্যকে ইন্সপিরেশন হিসেবে না, যে হচ্ছে আরেকজন করতেছে তাহলে সে পারলে আমি কেন পারবো না, এটা নেওয়া আর কি। যে হচ্ছে ও যেহেতু পারছে তো আমিও পারবো, আর ও যেহেতু পারছে তো আমার হয়তো আরেকটু এফোর্ট দেওয়া লাগবে, বা হয়তো ওর কাছ থেকে ইন্সপিরেশন নিই যে হচ্ছে ও কিভাবে করতেছে, ওরে কোশ্চেন করি যে হচ্ছে মানে ইনস্টেড অফ গেটিং জেলাস আমি তার কাছ থেকে ইন্সপিরেশন নিতেছি যে হচ্ছে যে ও যেভাবে করছে আমি ওইভাবে করার ট্রাই করি, যে আমি হয়তো যেভাবে হচ্ছে আমি আগাইতেছি ওইটা হয়তো ঠিক না, বা ওইটা হয়তো ভুল, বা হয়তো এফিশিয়েন্ট ওয়ে আছে এইভাবে এইদিকে আগানো। তো এটাই আর কি। তো মেইনলি হচ্ছে মোটিভেটেড থাকা লাগবে। আর এই যে হচ্ছে একটা যেই যখন এসে ইমপ্রুভমেন্টটা ভিজিবল হবে তার আগে হচ্ছে ছেড়ে দেওয়া যাবে না, ওই ঠিক মতো মানে রেগুলারলি করা লাগবে আর কি। এই ছেড়ে দিলে 1 মাস গ্যাপ দিয়ে আবার হচ্ছে করলা, আবার 1 মাস গ্যাপ দিয়ে আবার 1 মাস দিয়ে করলে, তো এইভাবে করলে কি হয় যে হচ্ছে ইমপ্রুভমেন্টটা হয় না, এন্ড হচ্ছে আবার শুরু থেকে শুরু করা লাগে আর কি। তো শুরু থেকে শুরু করলে আসলে হচ্ছে ওই তো মানে ইমপ্রুভমেন্টটা ভিজিবল না, এন্ড হচ্ছে তখন হচ্ছে ডুপ্লিকেট এফোর্ট দেওয়া লাগে আর কি। তো আমার মনে হয় যে হচ্ছে নিয়মিত লেগে থাকা, অন্য কারোর সাথে কম্পেয়ার না করা, অন্য মানুষকে ইন্সপিরেশন হিসেবে না, ইনস্টেড অফ লাইক কম্পেয়ারিং টু ইয়োরসেলফ, আর নিজের সাথে নিজে কম্পেয়ার করা যে গতকালকে আমি যা জানছিলাম তার থেকে হচ্ছে আজকে আরেকটু বেশি জানি। তো এটাই আর কি। আরেকটা জিনিস হচ্ছে আমি যেটা জানি যে তুই পাশাপাশি হচ্ছে অ্যামাজনে থাকা অবস্থায় যে মাস্টার্স তো কন্টিনিউ করতেছিলি, তো সেই ক্ষেত্রে এটা মানে একটু টাফ হয় নাই কি যে জব, একটা রেগুলার জব তারপর হচ্ছে পাশাপাশি মাস্টার্স করা, এটা কিরকম ভাবে মেনটেন করছিস আর কি? আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে একটু টাফ ছিল। তো এটা আসলে টাফ কারণ হচ্ছে এমনিতে কি হয় যে হচ্ছে 5 দিন হচ্ছে আমি চাকরি করি, তারপরে হচ্ছে 5 দিন চাকরি করে উইকেন্ডে হচ্ছে আমি থাকি একা একা। তো উইকেন্ডে হচ্ছে আমার বাসায় কাজ থাকে, বাসায় এটা এটা করা লাগে, তারপরে হচ্ছে আবার পড়াশোনাও করা লাগে। তো হচ্ছে এটা এফোর্ট দেওয়ার ব্যাপার আর কি। তো হচ্ছে আমি কেন মাস্টার্স করতে চাইছিলাম, কারণ হচ্ছে আমার কাছে মনে হইতেছিল যে হচ্ছে আমি যদি এখন মাস্টার্স না করি তাহলে হচ্ছে আমি সামনে আর করবো না। তো আমি হচ্ছে মিস করতে চাইনি আর কি, যে হচ্ছে যে আমি এখন মাস্টার্স না করলে পরে হয়তো মাস্টার্স করবো না, তো করে রাখি। তো এই জন্য হচ্ছে করছি। বাট মাস্টার্স করা লাগবে যে হচ্ছে এরকম কোনো না আর কি, যে হচ্ছে রিকোয়ারমেন্ট না, যদি ইচ্ছা হয় তাহলে করতে পারো। বাট চাকরির পাশাপাশি মাস্টার্স করাটা আসলে একটু টাফ টাফ। আমি যেটা করতাম যে হচ্ছে আমি হচ্ছে উইকডেজে লাইক হচ্ছে 1 ঘন্টা করে টাইম রাখতাম, যে হচ্ছে পড়াশোনার জন্য 1 ঘন্টা করে টাইম রাখতাম প্রতিদিন। তো অফিস থেকে এসে তারপর ডিনার করে তারপরে 1 ঘন্টা হচ্ছে পড়াশোনা করতাম আর কি। তো এই 1 ঘন্টাই মোটামুটি হয়ে যেত আর কি। আমি মানে আস্তে আস্তে করার ট্রাই করছিলাম হচ্ছে, মানে হচ্ছে একটা কোর্স প্রতি সেমিস্টারে একটা করে কোর্স নিয়ে যেন হচ্ছে আস্তে আস্তে করার ট্রাই করতেছিলাম আর কি। কারণ হচ্ছে এর চেয়ে বেশি আসলে প্রেশার নেওয়া পসিবল না, আর হচ্ছে এর চেয়ে বেশি প্রেশার নেওয়া আমার মতে উচিত না। কারণ লাইক পড়াশোনার বাইরেও লাইক লাইফ আছে, লাইফ লাইফ যদি হচ্ছে এখন যদি হচ্ছে 100% টাইম হচ্ছে পড়াশোনা আর হচ্ছে চাকরির পিছনে দিয়ে দিই তাহলে হচ্ছে সামনে হচ্ছে লাইক ওই তো এখন আসলে লাইফ নিজের জন্য একটু টাইম রাখা দরকার আর কি। তো নিজের জন্য টাইম রাখতে গিয়ে হচ্ছে আমি মাস্টার্সটা আস্তে আস্তে করতেছিলাম। তো এই তো এটাই আর কি, যে হচ্ছে একটু টাফ কিন্তু হচ্ছে পসিবল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অনেকে ভাবে যে আমি যখন একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেক বছর থাকি, তো সেই ক্ষেত্রে এটা অনেক সময় যে কি হয় যে 40 বছর বা 45 বছর হয়ে গেলে অনেকে কোম্পানি থেকে ডিসকার্ড করে, স্যাক করে ফেলে। তো সেই ক্ষেত্রে অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়াররাই বা যারা একদম অনেক এজেস হয়ে গেছে, যে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তারা অনেক সময় বলে যে একটা প্রপার একটা প্ল্যান নিয়ে আগানো, যে আমার লাইফে আমি 40 বছরের পরে আমি হয়তো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে থাকবো না, অন্য কাজ করব, বা অন্য কোনো কিছু স্টার্ট আপ নিয়ে প্ল্যান করা, বা অন্য এরকম। আমি দেখলাম যে রিসেন্টলি যে একটা গুগলে যে 18 থেকে 20 বছর জব করছে,
সে এখন কৃষিকাজ করার প্ল্যানিং করতেছে। হ্যাঁ, মানে এরকম কিছু ইন্টারেস্টিং কিছু মানে ঘটনা আমি লিঙ্কডইনেও দেখলাম। তো সেই ক্ষেত্রে তোর কোনো ফিউচার প্ল্যান আছে কিনা যে 40 বছর পর আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে থাকবো না, আমি অন্য কিছুতে শিফট হয়ে যাবো, এরকম কোনো প্ল্যান আছে কিনা? তো এটা আমি জানি যে হচ্ছে অনেকেরই হচ্ছে স্টার্টআপ দেওয়ার প্ল্যান থাকে। স্টার্টআপ বলতে যে কোনো স্টার্টআপ দিতে পারে, গরুর খামার একটা স্টার্টআপ। তো হ্যাঁ, হ্যাঁ। স্টার্টআপ হইতে পারে, তো হচ্ছে স্টার্টআপ দেওয়ার প্ল্যান অনেকেরই থাকে। আমার এরকম স্টার্টআপ দেওয়ার প্ল্যান নাই। তো আমার প্ল্যান হচ্ছে আপাতত ফর নাও যে হচ্ছে আমি হচ্ছে সামনে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর থেকে আমি হচ্ছে ম্যানেজমেন্টের দিকে হচ্ছে শিফট করতে পারি, যে হচ্ছে যেখানে হচ্ছে আমি হচ্ছে টপ লেভেল ডিসিশন গুলো নিব, কিন্তু ইমপ্লিমেন্টেশন গুলো হচ্ছে অন্য কেউ করবে আর কি। তো এইটার ভালো, এটা সব ধরনের কোম্পানিতে হচ্ছে এই ধরনের অপরচুনিটিস থাকে, যে হচ্ছে কয়েকটা বছর পরে লাইক সফটওয়্যার ইঞ্জিনিয়ার 1, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার 2, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার 3, তারপরে হচ্ছে লাইক সিনিয়র লেভেল ম্যানেজার, তারপরে হচ্ছে ডিরেক্টর বা এই ধরনের কোন একটা লাইক এই ধরনের পাথ আর কি, ইনস্টেড অফ লাইক গোয়িং প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ওইরকম। তো আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে আমি ম্যানেজমেন্ট লেভেলে যাওয়ার চেষ্টা করব, বাট এখন না, কমপক্ষে আরো 10 বছর পরে বা এরকম কিছু একটা। যেন হচ্ছে এখন হচ্ছে যে একটা সময় আসবে যে হচ্ছে আমি এখনো ইয়াং আমার মনে হয়, তো হচ্ছে আমি এখনো টেকনোলজির সাথে নতুন টেকনোলজি শিখতে চাই, নতুন টেকনোলজি শিখতে পারি, এফোর্টটা দিতে পারি। কিন্তু একটা সময় আসবে যখন হচ্ছে সময়ের সাথে সাথে বয়স হয়ে যাবে, তখন হচ্ছে ইচ্ছা করবে না, যে হচ্ছে নতুন টেকনোলজি শেখার ইচ্ছা করবে না, বা নতুন টেকনোলজি শেখার যেই যেই এফোর্টটা দেওয়া লাগবে, এফোর্টটা দেওয়ার অ্যাবিলিটি থাকবে না। তো তখন হচ্ছে ওইরকম একটা রোলে যাওয়া যেখানে হচ্ছে লাইক আমার ডিসিশন, আমার স্পিচ বা আমার কথা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি আমার ইমপ্লিমেন্টেশনের। তো হচ্ছে আমার মনে হয় যে হচ্ছে আমি ওই দিকে শিফট করার চেষ্টা করবো, এন্ড এটা হচ্ছে আমার প্ল্যান। এখন প্রত্যেকেরই আসলে এরকম প্ল্যান করা উচিত, যে হচ্ছে আমি মানে ইনস্টেড অফ লাইক ডুইং 1 year or 2 years অফ প্ল্যানিং, ডু লাইক রিটায়ারমেন্ট প্ল্যানিং, যে হচ্ছে রিটায়ারমেন্টের আগ পর্যন্ত তুমি কোন জায়গায় যেতে চাও। তো হচ্ছে এটাই আর কি আমার প্ল্যান, যে হচ্ছে আপাতত আমি সফটওয়্যার ডেভেলপমেন্টে থাকতেছি, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করার পরে হচ্ছে আমি হয়তো একটু আপার ম্যানেজমেন্ট স্কিলস একটু অর্জন করার পরে হচ্ছে ম্যানেজমেন্টের দিকে যাব, এন্ড হচ্ছে লাইক ডিসিশন লেভেলের জিনিসপত্র যাওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, ধর আমাদের ইউনিভার্সিটিতে কিছু কিছু স্টুডেন্ট যে মোটামুটি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে মোটামুটি প্রোগ্রামিং করে, তারপর হয়তো একটু গ্যাপ চলে আসে, তারপর ফোর্থ ইয়ারে এসে তারা চিন্তা ভাবনা করে যে আমি শর্ট টাইমে সংক্ষিপ্ত উপায়ে ফার্স্টের দিকে যেহেতু প্রোগ্রামিং প্রবলেম সলভিং কিছু এক্সপিরিয়েন্স আছে, সেগুলাকে স্কিল গুলা কাজে লাগিয়ে আমি ফোর্থ ইয়ারে একটা ইন্ডাস্ট্রি বেসড ইন্টারভিউ দেওয়ার জন্য বা ইন্টারভিউ কল পাওয়ার জন্য যদি আমি শর্টলি উপায়ে কোনো অ্যাপ্রোচ বা সেই অ্যাপ্রোচ যে আমি কোনো জবের জন্য ইন্ডাস্ট্রিতে বা টেক জায়ান্ট গুলাতে কিভাবে প্রিপারেশন নিতে পারি। মাঝখানে এখন ধর যে আমি 1 বছর 1.5 বছর গ্যাপ থাকলো, এরকম অনেকের এখন এরকম আমার সিচুয়েশন মনে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা স্বাভাবিক আর কি, মানে হচ্ছে মানে সবকিছু অপটিমালি যাবে লাইফে, এটা ঠিক মানে এক্সপেক্ট করা ঠিক না। তো আমার মনে হয় যে হচ্ছে এই ক্ষেত্রে ওই যে এফোর্ট দেয় আর কি বেসিক্যালি। তো হয়তো হচ্ছে যে লোকটা রেগুলারলি এফোর্ট দিছে, তার থেকে হয়তো যে হইতেছে মাঝখানে 1 বছর গ্যাপ পরে গেছে, তার হয়তো আরেকটু বেশি এফোর্ট দেওয়া লাগবে। বাট হচ্ছে এফোর্ট দিলে সবই পসিবল। তো আমার মনে হয় যে হচ্ছে বাংলাদেশের লাইক সফটওয়্যার ইন্ডাস্ট্রি ক্র্যাক করা খুবই সোজা, বা দেশের বাইরের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ক্র্যাক করা খুবই সোজা। শুধু হচ্ছে লাইক ওই জানা লাগবে কি করা লাগবে, এন্ড হচ্ছে ওই গোলটা ঠিক করে করা লাগবে বেসিক্যালি। তো করার অ্যাবিলিটি থাকা লাগবে আর কি। তো আমার মনে হয় যে হচ্ছে কেউ যদি 6 মাস এফোর্ট দেয়, তো 6 মাস একটানা এফোর্ট দেয়, 6 মাস একটানা মানে ডেইলি এফোর্ট দেয়, তাইলে হচ্ছে লাইক ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া লাইক খুবই সোজা আর কি, 6 মাস লাগবে হয়তো। বাট কেউ যদি হয়তো চায় যে হচ্ছে লাইক তার কাছে 1 মাস টাইম আছে, তাহলে হয়তো 1 মাসে হয়তো এটা করা একটু টাফ, যদি হচ্ছে আগের এক্সপিরিয়েন্স না থাকে। কিন্তু টাফ হইলেও ইম্পসিবল না, হয়তো লাইক যে 6 মাসের জন্য যদি 6 মাস টাইম থাকে, তাহলে হয়তো লাইক ডেইলি 2 ঘন্টা করে দিলে হয়ে যেত। কিন্তু যদি 1 মাস থাকে, তাহলে হয়তো ডেইলি 4 ঘন্টা করে দেওয়া লাগবে। তো এটাই আর কি। তো আমার মনে হয় যে হচ্ছে ইন্টারভিউর জন্য যদি কেউ মানে হচ্ছে লাইক সামনে ইন্টারভিউ আছে, বা সামনে মানে ফোর্থ ইয়ারে এখন সামনে সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য প্রিপারেশন নিতে চায়, তাহলে হচ্ছে আমি বলবো যে হচ্ছে এখন থেকে যত তাড়াতাড়ি যত আগে পসিবল স্টার্ট করা। আর এখন থেকেই হচ্ছে ই করা আর কি, যে হচ্ছে
টাইমের প্রপার ম্যানেজমেন্ট আর কি, টাইম ম্যানেজমেন্ট করে হচ্ছে সঠিকভাবে সঠিক সলিউশন, সঠিক প্রবলেম যেন হচ্ছে ঠিকভাবে সলভ করতে পারা যায় আর কি। তো তারপরে হচ্ছে আমার মনে হয় যে হচ্ছে 1 মাস, 1 মাস বা 6 মাস, যে যার কাছে যে সময় আছে এটা পসিবল, কিন্তু হচ্ছে রেগুলার করা লাগবে আর কি। তো এই যে গ্যাপটা পড়ছে ওই গ্যাপটা যদি আবার পড়ে তাহলে হইতেছে যে আবার হইতেছে, আবার শুরু থেকে শুরু করা লাগবে। তো এরকম যেন না হয়। তো রেগুলারলি করা এন্ড হচ্ছে কি করা লাগবে ওইটাও জানতে হবে। যেমন হচ্ছে একটা কোম্পানিতে ইন্টারভিউতে ধরলাম এক ধরনের কোশ্চেন করে, আরেকটা কোম্পানিতে ইন্টারভিউতে আরেক ধরনের কোশ্চেন করে। তো এটা নিয়ে রিসার্চ করা, যে যারা যারা ইন্টারভিউ দিচ্ছে ওদেরকে, ওদের সাথে নেটওয়ার্কিং করা, বা যারা যারা ওই কোম্পানিতে কাজ করে ওদের সাথে নেটওয়ার্কিং করা। তারপরে হচ্ছে ওদের সাথে, ওদেরকে জিজ্ঞেস করা যে ইন্টারভিউ কিরকম হয়, তারপরে হচ্ছে ওইভাবে প্রিপারেশন নেওয়া, মক ইন্টারভিউ দেওয়া, যে হচ্ছে অন্য কারোর কাছে বলা যে ভাই আমার একটা ইন্টারভিউ নেন। তো ওইভাবে ইন্টারভিউ দেওয়া, তারপরে হচ্ছে এগুলো দিয়ে প্রিপারেশন নেওয়া আর কি। তো সম্ভব, সবই সম্ভব, কিন্তু হচ্ছে ওই রেগুলার থাকা লাগবে। আরেকটা জিনিস হচ্ছে ধর আমাদের ইউনিভার্সিটিতে যদি কেউ ভালো প্রোগ্রামিং করে বা প্রবলেম সলভিং করে, সেই ক্ষেত্রে যদি তোর রেফারেল নিতে চায় বা তোকে কোনো প্রবলেম ফেস করলে তোর যদি অ্যাপ্রোচ করতে চাই, সেই ক্ষেত্রে তোর দিক থেকে কতটুকু হেল্প করতে পারবি আর কি রেফারেল দেওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, রেফারেল দেওয়া নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমাকে জাস্ট হচ্ছে রেজুমেটা দিয়ে দিবা, আমি হচ্ছে কোনো রেজুমেতে কোনো আপডেট করা লাগলে আমি বলবো যে রেজুমেটা দেখে যেছি, এখানে এটা আপডেট করো, এখানে এটা আপডেট করো, তারপরে হচ্ছে রেফারেল করে দিবা। আমার কোনো সমস্যা নেই। যে হচ্ছে যদি হচ্ছে বা রেজুমেতে যদি কোনো কিছু স্ট্রং করা লাগে তাহলে আমি বলবো যে এই জিনিসটা একটু স্ট্রং করো, তারপরে হচ্ছে অ্যাপ্লাই করো। তো আমার কোনো সমস্যা নাই এই দিতে, বা হচ্ছে আমাকে লিঙ্কডইনে নক দিলেও হচ্ছে আমার কোনো সমস্যা নাই যে হচ্ছে রেসপন্স করতে, যে কোনো প্রবলেম নিয়ে, লাইক ইউনিভার্সিটি, একাডেমিক্স, এক্সট্রা কারিকুলার, বা হচ্ছে জব লাইফ, জব জব লাইফের ডিসিশনস, বা হচ্ছে একটা ভালো জব অ্যাপ্লিকেশন করতে গেলে রেফারেল বা যাই দরকার হোক, বাট আমার ইনবক্স অলওয়েজ খোলা। সো আমাকে লিঙ্কডইনে যে কোনো সময় নক দিতে পারো। আমি হয়তো সাথে সাথে রিপ্লাই দিতে পারবো না, বাট হচ্ছে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আরেকটা জিনিস জানার খুব ইন্টারেস্টিং ইচ্ছে, সেটা হচ্ছে ধর ঘুম থেকে ওঠার পরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তোর সারাদিনের লাইফ জার্নিটা কিরকম যায় সারাদিনের? ও আচ্ছা, তো এইটা হচ্ছে এটা অনেক ভালো মানুষ অনেক ভিডিও বানায়, সুন্দর সুন্দর ভিডিও বানায়, যে ডে ইন আ লাইফ অফ এ গুগল ইঞ্জিনিয়ার, এসব ভিডিও বানায়। আমার এসব ভিডিও নাই। বাট আমি হচ্ছে কি করি, আমি হচ্ছে ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে হচ্ছে ব্রাশ টাশ করে আমি সবার আগে হচ্ছে গোসল টোসল করি। তো গোসল টোসল করে তারপরে হচ্ছে আমি আমি অফিসে যাই, প্রতিদিন অফিসে যাই। অফিসে গিয়ে হচ্ছে আমাদের ফ্রি ফ্রি লাঞ্চ, ব্রেকফাস্ট এন্ড ডিনার আছে। তো ফ্রি ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্টটা ভালোই আছে। তো ব্রেকফাস্টটা করার পরে হচ্ছে আমি হচ্ছে আমার ইমেল দেখা শুরু করি আর কি। আমার হচ্ছে ডেইলি হচ্ছে অনেক ইমেল জমে, অনেক ইমেল জমে থাকে। তো তারপরে হচ্ছে আর আমার একটা টু ডু লিস্ট আছে, যে হচ্ছে আমি কি কি করবো আজকে ওইটা প্ল্যান করে রাখি আর কি আগের দিন। তো ওই টু ডু লিস্টটা দেখি যে হচ্ছে আমার আজকে কি কি করা লাগবে। তো আজকের মধ্যে কি কি করা লাগবে টু ডু লিস্টে দেখি সকালবেলা। তো তারপরে হচ্ছে সকাল 10টা পর্যন্ত হচ্ছে এগুলা। তারপরে 10টায় হচ্ছে আমাদের স্ট্যান্ড আপ হয়। তো স্ট্যান্ড আপে হচ্ছে আপডেট দিই যে হচ্ছে আমি কি করলাম গতকালকে, তারপর আজকে কি করবো। তো তারপরে হচ্ছে এই 11টা থেকে 12টা একদম কাজ করি, মানে হচ্ছে ফোকাস টাইম, মানে ফুল ফোকাস নিয়ে কাজ করি। তারপর 12টার সময় হচ্ছে লাঞ্চ করতে যাই। তো 12টা থেকে হচ্ছে 1টা পর্যন্ত লাঞ্চ, মানে লাঞ্চ প্লাস হচ্ছে বন্ধুদের সাথে বসে থাকা, বসে মানে আলাপ আলোচনা করা, এমনিতে গল্প করা, এমনিতে আর কি এসব আর কি। তো 1টার পরে হচ্ছে আবার মিটিং টিটিং থাকে, ডেইলি হচ্ছে মিটিং টিটিং থাকে, অনেক মিটিং থাকে, ডিসিশনস নেওয়া লাগে, ডিজাইন রিভিউ, অনেক মিটিং টিটিং থাকে। তো ওই মিটিং টিটিং করা, তারপরে হচ্ছে আবার ওই বিভিন্ন ধরনের ডিসিশনস নেওয়া লাগে, যেগুলো হচ্ছে নিজের কি বলে অন্যজনের সাথে ডিসকাস করা লাগে, অনেক ডিসকাশন সেশন হয় এগুলা। তারপরে হচ্ছে আমি একটা জিনিস করি যে হচ্ছে আমি প্রতি 1 ঘন্টা পর পর হচ্ছে আমি একটু করে হাঁটতে যাই, মানে প্রতি 1 ঘন্টা পর পর একটু করে হাঁটতে যাই। কারণ হচ্ছে নয়তো এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে হচ্ছে চোখের জন্য ক্ষতিকর, তারপরে হচ্ছে নিজের শরীরের জন্য ক্ষতিকর। তো আমি 1 ঘন্টা পর পর একটু করে হাঁটতে যাই। হাঁটতে গিয়ে মানুষের সাথে দেখা হয়, দেখা হইলে কথা কথা হয়, আলাপ আলোচনা হয়, কি করতেছে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, নতুন নতুন প্রোডাক্টের সাথে পরিচয় হয়। তারপরে হচ্ছে বিকেল বেলা 5টার দিকে ডিনার করি, 5টা থেকে 6টা পর্যন্ত ডিনার করি, তারপর হচ্ছে 6টার দিকে হচ্ছে বাসায় চলে আসি আর কি। তো এটাই মোটামুটি। তো হচ্ছে খাওয়া, গল্প করা, তারপরে হচ্ছে
কাজের সময় কাজ করা আর কি, লাইক এনাফ অ্যামাউন্ট অফ কাজ। তারপরে হচ্ছে আমি একটা জিনিস যেটা মেনটেন করি, যেটা একটা টু ডু লিস্ট, যে হচ্ছে আমি আজকে কি করলাম আর হচ্ছে কালকে কি কি করতে চাই, এটা একটা টু ডু লিস্ট থাকে আমার, যে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমার কালকের মধ্যে অ্যাচিভ করা লাগবে। তো যদি হচ্ছে এই জিনিসগুলো আমি তাড়াতাড়ি অ্যাচিভ করতে ফেলতে পারি, তাহলে হচ্ছে নিজের জন্য হচ্ছে ফ্রি টাইম পেলাম, নেটওয়ার্কিং এর জন্য ফ্রি টাইম পেলাম, তো ওই টাইমটা ভালোভাবে ইউটিলাইজ করার ট্রাই করি। আর যদি না হয় তাহলে হচ্ছে কেন হইলো না, and পরের দিন হচ্ছে কি করার, কিভাবে হচ্ছে খবর দেওয়া যায়, ওইটার জন্য হচ্ছে প্ল্যানিং করার। সো প্ল্যানিং এটাই আর কি। হ্যাঁ, এটা আসলে খুবই সবারই মেনটেন করা উচিত, কারণ টু ডু লিস্টটা আসলে সবারই দরকার মেনটেন করা। স্টুডেন্ট হিসেবে যারা আছে স্টুডেন্টদেরকেও আসলে সারাদিন কি কি মাইলস্টোন গুলো কমপ্লিট করা উচিত সেটা আসলে টার্গেট ফিক্স করা উচিত। সেকেন্ডলি আরেকটা প্রশ্ন হচ্ছে, মানে গুগল বা অ্যামাজনে জব করার ক্ষেত্রে মানে কোনো ইন্টারেস্টিং কোনো ইম্প্যাক্ট যেটা তোর দ্বারা হয়েছে, যে সেটা খুব আমার ইন্টারেস্টিং লাগছে বা খুব এনজয়েবল জিনিসটা লাগছে আমার কাছে, এরকম কোনো মানে ঘটনা আছে কিনা? আমার কাছে আসলে লাইক এই গুগল বা অ্যামাজনে চাকরি করার সবচেয়ে ভালো জিনিসটা হলো যে হচ্ছে লাইক ইম্প্যাক্ট, যে হইতেছে একটা কাজ করলি তুই, এই যে এটা হচ্ছে মানে একটা কাজ করলেন আপনি, যেটা হচ্ছে আপনার পৃথিবীর সবাই হচ্ছে ইউজ করতেছে, এন্ড হইতেছে এটা অনেক ভালো একটা ইম্প্যাক্ট। তো রিসেন্টলি হইতেছে আমি একটা কাজ করছি, যেটা হচ্ছে গুগলের প্রাইভেসি পলিসি আছে, তো কয়েকদিন পর পর মেইল আসে যে হচ্ছে উই হ্যাভ আপডেটেড আওয়ার প্রাইভেসি পলিসি এন্ড লাইক এই ধরনের মেইল আসে। তো হচ্ছে আমি কি করছি, আমি হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে আপডেট করছি, প্রাইভেসি পলিসিটা আপডেট করছি, আমি প্রাইভেসি পলিসিটা আপডেট করে তারপর হচ্ছে ইমেলটা পাঠাইছি সবার কাছে। তো পৃথিবীর সব গুগল অ্যাকাউন্ট আমার পাঠানো একটা ইমেল পাইছে। তো এটা হচ্ছে মানে অনেক বেশি একটা স্যাটিসফাইং লাগে, যে হচ্ছে আর সবাইরে তো হচ্ছে আমি একটা ইমেল পাঠাতে পারছি পৃথিবীর সবাইরে। তো হচ্ছে এটা হচ্ছে অনেক ভালো একটা ইম্প্যাক্টফুল কাজ ছিল। তারপর অ্যামাজনে অনেক ইম্প্যাক্টফুল কাজ ছিল, অনেক ইম্প্যাক্টফুল কাজ ছিল, যেরকম হচ্ছে আমরা হয়তো নতুন নতুন কান্ট্রিতে লঞ্চ করতাম। তো আমি রিসেন্টলি নিউজ দেখছি যে হচ্ছে অ্যামাজন নাকি বাংলাদেশে যাইতে পারে, তো গেলে ভালো নিউজ। তো হইতেছে আহ ওই যে নতুন নতুন কান্ট্রিতে লঞ্চ করার সময় হচ্ছে অনেক কাজ করা লাগতো। তো ওই কাজে হইতেছে লাইক একটা নতুন সাইট তৈরি করার জন্য হইতেছে যেই লঞ্চের জন্য যেই এফোর্ট গুলা দেওয়া লাগে, ওই এফোর্ট গুলা যখন একটা মানুষ যখন অর্ডার প্লেস করে, তো তোমার ফিচারটা ইউজ করে একটা অর্ডার প্লেস করলো অ্যামাজনে, তো তখন হচ্ছে লাইক দেখতে ভালো লাগে যে হচ্ছে আরে আমি এই জিনিসটা বানাইছি, আমার এটা দিয়ে হচ্ছে ওই মানুষ করছে, অর্ডারটা প্লেস করছে। তো ইম্প্যাক্ট অনেক বেশি, এন্ড হইতেছে ওই ইম্প্যাক্টটা হইতেছে লাইক মোটিভেশন দেয় আর কি অনেক, যে হচ্ছে কিভাবে হচ্ছে মানে মোটিভেশন দেয় সামনে আরো ভালো ভালো কাজ করার, যে হচ্ছে আরে সব আমি তো অনেক ভালো কাজ করছি, অনেক বড় একটা কাজ করছি, তো সামনে আরো বড় কাজ করবো। তো এরকম মোটিভেশন দেয় আর কি। আচ্ছা, মাসুমকে আসলে অনেক ধন্যবাদ। আমরা তো প্রায় শেষের দিকে। তো আসলে তো আমাদের প্রতিটা স্টেপে আসলে টার্গেট থাকে, যে প্রতিটা স্টুডেন্টেরও টার্গেট হচ্ছে ডেইলি টার্গেট থাকে, মান্থলি টার্গেট থাকা উচিত। তার হয়তো সেমিস্টার এন্ডে অনেকে টার্গেট করে যে আমি সেমিস্টার রেজাল্ট ভালো করব। তো সেই ক্ষেত্রে রেজাল্ট ভালো করে কন্টিনিউয়াসলি শেষের দিকে এসে যদি সে ভাবে যে আমি পিএইচডি করব, পিএইচডির পরে তারপরে আমি কোনো গুগল বা অ্যামাজনে জয়েন করার কোনো স্কোপ থাকে কিনা? হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে ওই রোল গুলো আলাদা। তো গুগল আমাদের রিসার্চ রোল আছে, লাইক আমি তো সফটওয়্যার ডেভেলপার, বাট রিসার্চ বেসড রোল আছে। তো যেরকম হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে এক ভাই হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্টিস্ট হিসেবে জয়েন করছে। তো পিএইচডি যারা করে তারা হচ্ছে ওই রিসার্চ রোলে জয়েন করে আর কি, যে হচ্ছে গুগল অ্যামাজনে তো হচ্ছে অনেক রিসার্চ হচ্ছে, যেরকম হচ্ছে গুগলে হচ্ছে এআই নিয়ে অনেক রিসার্চ হচ্ছে। কয়েকদিন আগে হচ্ছে ওই যে ন্যানো বানানার রিলিজ করলো, তারপরে হচ্ছে ওই কি বলে বিভিন্ন ধরনের এআই টুলস জেমিনাই আছে। তো এই ধরনের টুলস গুলা তো এগুলো সবগুলো রিসার্চ প্রোডাক্ট। আর তারপরে হচ্ছে ইউআই এর রিসার্চ আছে, তারপরে হচ্ছে কি বলে সবকিছু নিয়ে রিসার্চ আছে। আর তারপরে হচ্ছে ইন্টারনাল যে টুল গুলো ইউজ করে, ওই টুল গুলো কোন দিকে যাবে, গুগল কোন ডিরেকশনে যাবে, ওইগুলো নিয়েও হচ্ছে অনেক রিসার্চ হয়। তো পিএইচডি করার পরে হচ্ছে মানুষজন নর্মালি ওই রিসার্চ রোলে জয়েন করে, এন্ড ওই রিসার্চ রোল গুলো হচ্ছে আমাদের রোলের চেয়ে অনেক হায়ার লেভেল আর কি। পিএইচডি করলে হচ্ছে কি বলে ওই তো অপরচুনিটি অনেক বেশি। এন্ড হচ্ছে আমার মনে হয় যে হচ্ছে কারো যদি একাডেমিক্স এ ইন্টারেস্ট থাকে, তাহলে তার অবশ্যই হচ্ছে ওই মাস্টার্স পিএইচডি করে করে ট্রাই করা উচিত অ্যাটলিস্ট, যে আমি কি ওই দিকে আরো যাইতে চাই কিনা, রিসার্চ করতে চাই কিনা। ওইটা কমপ্লিটলি ডিপেন্ড করে হচ্ছে কার কোন জিনিসের উপর ইন্টারেস্ট আছে ওইটার উপর। হ্যাঁ, ধন্যবাদ। তো মাসুম যদি দেশে আসে তাহলে আমার মনে হয় আমরা মাসুমকে আমাদের ইউনিভার্সিটিতে
একদম অন সাইটে একটা ওয়ার্কশপ করাইতে পারি বা সেমিনার অ্যাটেন্ড করাইতে পারি। তো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ সময় হলে ইনশাআল্লাহ। মানে আমার মনে হয় এটা খুব আরো মোর এফেক্টিভ হবে। তো সেই ক্ষেত্রে স্যার যদি থাকেন অ্যাভেলেবল, তো স্যার যদি কিছু বলেন, আমাদের মোটামুটি সব প্রশ্ন গুলাই আর কি বলা হয়েছে আর কি স্যার। স্যার তো মনে হয় স্যার তো অ্যাভেলেবল আছে কিনা। আচ্ছা ঐশী, তোমার কি আরো কোনো প্রশ্ন বাকি আছে কিনা তোমার সাইড থেকে করতে পারো আর কি? না স্যার, আমার আজকে কোনো প্রশ্ন নেই, সব অলমোস্ট করা হয়ে গেছে ভাইকে। আর ভাইও আমাদেরকে নিচে থেকে অনেক কিছু বলেছে, অনেক কিছু দিয়েছে, যা আমাদের আসলে কিউরিওসিটি সব ফুল আচ্ছা স্যার যদি কিছু বলেন আর কি, আমাদের সাইড থেকে আর কি মোটামুটি সব প্রশ্নই করা হয়েছে। Assalamu alaikum. Thank you very much. This is, I hope it will be fruitful. And especially Masoom, thank you. And you are also welcome to visit Uttara University. And I hope we can meet soon if you visit Bangladesh, inshallah. One session will be dedicated for you. Okay. And I think you can, especially, I hope you have a communication with Mr. Mohsin. So you can guide Mohsin to integrate some problem-based problems in our courses. This will be effective for our, in department level contribution. Okay, thank you very much. থ্যাংক ইউ স্যার। আচ্ছা মাসুম, ধন্যবাদ। আসলে মোটামুটি অনেক সময় হইতে, আর তোরও আসলে বিজি শিডিউলের মধ্যে সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। তো আজকের মতো আমার মনে হয় সমাপ্ত করা উচিত। আচ্ছা ঐশী, তাহলে তুমি এন্ড করতে পারো আর কি, তোমার সাইড থেকে যদি কথা থাকে কোনো। ঐশী কি শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে।